বল কিংবা ফোর্স এটা এতটাই ইম্পর্টেন্ট যে এটা ছাড়া তুমি মেকানিক্স বা বলবিদ্যা কখনোই ঠিকঠাক মতো বুঝতে পারবে না। এবং বল বিষয়টা হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো একটা বস্তুর উপর প্রয়োগ করলে ওই বস্তুটা তার স্টেট বা অবস্থাটা পরিবর্তন করতে পারে, অথবা ওই বস্তুর যে ফরমেশনটা আছে বা স্ট্রাকচারটা আছে সেটা পরিবর্তন হয়ে যেতে পারে। তাহলে আমি এখানে দুইটা কথা বলেছি, একটা হচ্ছে কি বল এমন একটা জিনিস যেটাকে আমি অ্যাপ্লাই করব কোনো একটা বস্তুর উপর, এবং ওই বস্তুটার দুটো জিনিস পরিবর্তন হতে পারে। একটা হচ্ছে তার স্টেট বা অবস্থা, এবং আরেকটা হচ্ছে তার স্ট্রাকচার বা তার যে গঠনটা আছে সেটা। তো আমি তোমাকে দুটো জিনিসই দেখাবো, তার আগে দেখে নাও এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা। গাড়িটা একদম শুরুতে কিন্তু স্থির ছিল, তুমি ধরে নাও গাড়ির যে আদিবেগটা সেটা ছিল শূন্য। গাড়ির আদিবেগ যদি শূন্য হয় তাহলে গাড়িটা প্রথমে এই বিন্দুতে দাঁড়িয়েছিল, কিছুক্ষণ পর আমাদের এখানে গাড়িটা বি বিন্দুতে চলে এসেছে। তার মানে আমি গাড়ির উপর অবশ্যই কিছু একটা জিনিস প্রয়োগ করেছি যার জন্য আমাদের গাড়িটা এখন বি বিন্দুতে এসেছে এবং সেখানে সে এসে ভি পরিমাণ বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে এই যে আমরা গাড়ির উপর একটা নির্দিষ্ট জিনিস অ্যাপ্লাই করলাম, সে অ্যাপ্লাই করার পর আমাদের বেগটা পরিবর্তন হলো, তার মানে গাড়ির মধ্যে কী থাকবে, এখন অবশ্যই একটা ত্বরণ কাজ করবে। কেননা তুমি জানো বেগের পরিবর্তনটা কি একটা ত্বরণ হিসেবে কাজ করে। তার মানে সময়ের সাথে যেহেতু এখানে বেগের পরিবর্তন ঘটেছে, জিরো থেকে শুরু করে ভি পর্যন্ত বেগ তৈরি হয়েছে, তার মানে এখানে অবশ্যই একটা ত্বরণ কাজ করবে। এবং এই যে গাড়িটার আমরা অবস্থা পরিবর্তন করতে পারছি বা স্টেটটা পরিবর্তন করতে পারছি, প্রথম এসেছিল এই বিন্দুতে, এখন এসেছে সে বি বিন্দুতে, তার মানে যে জিনিসটা অ্যাপ্লাই করার মাধ্যমে বা প্রয়োগ করার মাধ্যমে আমরা এখানে গাড়ির স্টেট বা অবস্থাটা পরিবর্তন করেছি বা পজিশন বা বলা যে অবস্থানটা পরিবর্তন করেছি, সেটাই হচ্ছে কি আমাদের বল। তাহলে বলের জন্য তুমি দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে বেগের পরিবর্তনটা কাজ করে। এবং বেগের পরিবর্তন যেখানে কাজ করবে সেখানে কি কাজ করবে, ত্বরণ কাজ করবে। তাহলে এটাও বলা যায় যে যেখানে বল কাজ করে সেখানে আমাদের ত্বরণের উপস্থিতি দেখা যায়। আবার আরেকটা বিষয় হচ্ছে কি, তুমি এখানে জাস্ট স্টেট বা অবস্থাটা পরিবর্তন করেছো, যে গাড়িটা প্রথমে স্থির ছিল, এটা হচ্ছে তার স্টেট বা অবস্থা, পরবর্তীতে সে হচ্ছে গতিশীল হয়েছে, তাহলে এটা কি তার আরেকটা স্টেট বা অবস্থা। তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে গাড়ি প্রথমে স্টেবল ছিল, এবং স্টেবল থাকা মানে হচ্ছে কি, মানে সে স্থির ছিল, অর্থাৎ তার স্টেট বা অবস্থাটা ছিল সম্পূর্ণভাবে স্থির। এবং তার পরবর্তীতে কিছুক্ষণ পর বি বিন্দুতে যখন এসেছে গাড়িটা, তখন তার মধ্যে একটা গতি কাজ করছে, দ্যাট মিনস মোশন কাজ করছে। তাহলে স্টেবল কন্ডিশন থেকে মোশন কন্ডিশন, বা বলা যায় স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় যেহেতু আমি এখানে নিতে পারছি গাড়িটাকে, এই অবস্থার পরিবর্তনের জন্য কে দেয়, বল দেয়। তাহলে বল হচ্ছে কি এমন একটা জিনিস যেটা কোনো একটা বস্তুর অবস্থা পরিবর্তন ঘটায়। এবং আমি যদি আরেকটা জিনিস বলি, দেখো আমাদের এখানে গাড়িটা এই বিন্দুতে ছিল, এখানে অবশ্যই একটা স্থানাঙ্ক কাজ করতো। তুমি ধরো এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় x1, y1, z1। এবং গাড়িটা যখন বি বিন্দুতে এসেছে তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের এখানে স্থানাঙ্ক কী হবে, x2, y2, z2। তাই যদি হয় তাহলে দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু অবস্থানে পরিবর্তন হয়েছে। তাহলে আমরা বল প্রয়োগের মাধ্যমে অবস্থার তো পরিবর্তন ঘটাই, সাথে সাথে আমরা অবস্থানেরও কি একটা সুন্দর পরিবর্তন ঘটাই। তাহলে এখানে এ থেকে বিতে যেহেতু গিয়েছে, তার মানে গাড়িটার অবশ্যই অবস্থান বা পজিশনে পরিবর্তন হয়েছে। আবার খেয়াল করো, আমরা এই যে গাড়ির উপরে বল প্রয়োগ করলাম যার জন্য গাড়িটা গতিশীল হয়েছে, এই গতিশীল হওয়ার ফলে কিন্তু গাড়ির মধ্যে একটা ক্ষয় হয়েছে। কেন? কারণ গাড়িটা যখন আমরা বল প্রয়োগ করবো বা গাড়ির উপর বল প্রয়োগ করা মানে কি, জাস্ট সিম্পলি ধাক্কা দিব গাড়িটাকে, অথবা টান দিব, অথবা গাড়ির মধ্যে একটা ইঞ্জিন লাগিয়ে দিব। তো যখন গাড়িটা আমাদের চলবে, আমরা যখন গাড়িটাকে ধাক্কা দিব, গাড়ির যে বডিটা, এই বডিটা যদি খুব নরম হয়ে থাকে, তখন কিন্তু আমাদের ধাক্কা দেওয়ার জন্য গাড়ির যে স্ট্রাকচারটা আছে বা গঠনটা আছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তার মানে তুমি এখানে গাড়িটাকে একটা নির্দিষ্ট নরম বস্তু বা সফট বস্তু হিসেবে বা সফট ম্যাটেরিয়াল হিসেবে ধরতে পারো, যেখানে আমি বল প্রয়োগ করলে একটা ধাক্কা খাবে গাড়ি এবং ওই ম্যাটেরিয়ালটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা তার ডিফরমেশন ঘটবে। তাহলে আমি বলতে পারলাম যে বল প্রয়োগের ফলে কিন্তু আমাদের ডিফরমেশন ঘটে বা টোটাল একটা বস্তুর যে স্ট্রাকচারটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, তার অবস্থা পরিবর্তন হবে, তার অবস্থানও পরিবর্তন হতে পারে, এবং তার যে স্ট্রাকচারটা আছে বা গঠনটা যে আছে সেটাও পরিবর্তন হয়ে যেতে পারে। এবং তাই আসলে ঘটে, কেননা তুমি যখন বল প্রয়োগ করবে এই বিন্দুতে, তখন গাড়িটা দেখতে একরকম দেখাবে, আর গাড়িটা যদি খুব সফট একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, তোমার বল প্রয়োগের ফলে বি বিন্দুতে যেতে যেতে গাড়িটার কিন্তু অবস্থা অন্যরকম হয়ে যাবে। দ্যাট মিনস তার টোটাল স্ট্রাকচারটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা কোন কন্ডিশনে এই বলটা প্রয়োগ করব? আমরা দুইটা কন্ডিশনে বল প্রয়োগ করতে পারি। একটা কন্ডিশন হচ্ছে যখন কোনো একটা বস্তু সরাসরি স্থির থাকবে, দ্যাট মিনস ভি ইজ ইকুয়াল টু জিরো, এটা কিন্তু একটা স্থির অবস্থা ছিল। আরেকটা কন্ডিশন হচ্ছে যখন বস্তুটা সমবেগে চলবে, দ্যাট মিনস কথার কথা সৃষ্টির শুরু থেকে আমাদের এই গাড়িটা যদি সমবেগে চলে, ধরো ভি পরিমাণ বেগে চলে, ভি এর মানটা তুমি যে কোনো জিনিস ধরে নিতে পারো, ধরো 5 মিটার পার সেকেন্ড ধরলাম, এই বেগে যদি আমাদের গাড়িটা এখন চলা শুরু করে, আমরা চাইলে
এই বেগে চলা গাড়ির উপরও কিন্তু বল প্রয়োগ করতে পারবো। সেক্ষেত্রেও কী করবে, সে এই গাড়িটার যেই গতি আছে সেই গতিটাকে পরিবর্তন করে দিতে পারবে, অথবা গতিটা পরিবর্তন করার চেষ্টা করবে। তো আমি বলছি না যে একদম 100% সে তার গতি পরিবর্তন করে দিতে পারবে, এমন না, সে চেষ্টাও করতে পারে। তাহলে বলের যে মেইন টেন্ডেন্সি সেটা হচ্ছে কি, সেটা কোনো একটা স্থির বস্তুকে গতিশীল করতে পারে, অথবা কোনো একটা সুষম বেগে গতিশীল বস্তুর যে গতির অবস্থাটা আছে বা দিকটা যে আছে সেটাকে পরিবর্তন করে দিতে পারে। তো এই হচ্ছে আমাদের এখানে বলের মেন কাহিনী। এখন আমি তোমাদেরকে এটা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই। তুমি খেয়াল করে দেখো, আমরা এখানে একটা বাসকে উপরে উঠতে দেখছি এবং এটা কিন্তু সমবেগে উঠছে। এবং তুমি যদি রিডিংটার দিকে তাকাও তাহলে আমরা এখানে একটা বেগ পাচ্ছি, সেটা হচ্ছে সমবেগ। তার মানে এখানে অবশ্যই ভি এর একটা মান আছে। তো যদিও এখানে রিডিংটা ওভাবে দেখা যাচ্ছে না, খুব সম্ভবত এটা হচ্ছে আমাদের 25 মিটার পার সেকেন্ড হবে, কিলোমিটার পার আওয়ার হবে খুব সম্ভবত। তাহলে তুমি ধরে নাও আমাদের এখানে এই বাসটা 25 কিলোমিটার পার আওয়ার এই বেগে চলছে এবং এটা একটা সমবেগ। কেন সমবেগ? কারণ এটার বেগের যে মানটা আছে সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, যদিও আমাদের এখানে বেগের দিকটা পরিবর্তন হচ্ছে, বাট আমি ধরে নিলাম এটা আমাদের একটা সুষম বেগ। এবং আমি যদি বলি যে আমরা এই বাসের উপর একটা ভিন্ন জিনিস প্রয়োগ করব, দ্যাট মিনস আমরা এখানে একটা ফোর্স বা বল প্রয়োগ করব, তখন কি ঘটবে? তখন আমাদের এই যে গতিটা আছে বাসের, এই বাসের গতিটা টোটালি পরিবর্তন হয়ে যাবে। তাহলে বল প্রয়োগের ফলে আমরা কোনো একটা সুষম বেগে গতিশীল একটা বস্তুর গতি পরিবর্তন করতে পারি। তো তখন আমি যদি বল প্রয়োগ করি বাসের উপর, বাসটা এই মুহূর্তটাতে একটা নির্দিষ্ট ত্বরণ তৈরি করবে। তুমি নিচের ছবিতে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু বাসটা খুব দ্রুত আগাচ্ছে সামনে। তার মানে আমাদের এখানে বাসের যে বেগটা দেখতে পাচ্ছ, এই বেগটা কিন্তু সময়ের সাথে সাথে বাড়ছে। আর বেগ যদি সময়ের সাথে সাথে বাড়ে তাহলে আমি বলি এখানে একটা ত্বরণ তৈরি হয়। এবং ভিন্ন জিনিসও করতে পারে, বেগ কিন্তু সময়ের সাথে সাথে কমতেও পারে, সেটা কি? মন্দন। তার মানে ত্বরণ এবং মন্দন এই দুটো জিনিস তৈরি হতে পারে যখন আমরা কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করব। এবং অবশ্যই বস্তুটাকে একটা ইউনিফর্ম ভেলোসিটিতে যেতে হবে বা সুষম বেগে যেতে হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ বস্তুর বেগ যখন শূন্য হয় তখনও বল প্রয়োগ করলে বস্তুর উপর ত্বরণ কাজ করে। বস্তুর বেগ যখন হয় একটা সুষম বেগ, যেটার মান সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না, তখনও কিন্তু বস্তুর উপর যদি বল প্রয়োগ করি সেখানে একটা ত্বরণ কাজ করে। তার মানে স্থির বস্তুর উপরও বল প্রয়োগ করলে ত্বরণ কাজ করে, গতিশীল বস্তুর উপরও কি বল প্রয়োগ করে ত্বরণ কাজ করে। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত আসতে পারি যে বল হলো আসলে এমন একটা জিনিস যেটা স্থির থাকা অবস্থায় কোনো একটা বস্তু এবং একটা সুষম বেগে গতিশীল কোনো একটা বস্তুর উপর কাজ করে, এবং সে বস্তুটার যে গতি আছে বা অবস্থাটা আছে বা স্টেট যে আছে সেটাকে পরিবর্তন করে দেয়। তা আমি এখানে অবস্থার কথা বলবো। অবস্থা মানে হচ্ছে কি, ধরো প্রথমে আমাদের এই বাসটা ছিল একটা নির্দিষ্ট অবস্থানে, দ্যাট মিনস এখানে ছিল, পরবর্তীতে সে হচ্ছে বি নামক অবস্থানে চলে গেছে। তাহলে এই যে এখানে অবস্থানটা দেখতে পাচ্ছি, এখানে বাসটা কিন্তু তার অবস্থান পরিবর্তন করেছে। আর অবস্থা বিষয়টা হচ্ছে এরকম যে বাসটা প্রথমে হয়তো স্থির ছিল, পরবর্তীতে সে গতিশীল হয়েছে। তার মানে আমি যদি এখানে দুইটা কেস দেখাই তোমাদেরকে, ফার্স্ট কেস হচ্ছে এটা, যখন বাসটা স্থির ছিল তার উপর যখন বল প্রয়োগ করব তখন বাসটা গতিশীল হবে এবং তার বেগটা পরিবর্তন হবে। তার মানে স্থির অবস্থা থেকে তার এখন গতিশীল অবস্থা তৈরি হয়েছে এবং সেখানে একটা ত্বরণ এই কাজ করেছে। আর দ্বিতীয় যে অবস্থাটা আছে সেটা হচ্ছে কি, বাসটা সমবেগে গতিশীল ছিল, বাট আমরা বল প্রয়োগ করার পর ওই বাসের গতিটা পরিবর্তন হয়ে গেছে এবং একটা নতুন ত্বরণ তৈরি হয়েছে। তাহলে এখানেও কিন্তু একটা অবস্থার পরিবর্তন ঘটেছে। তাহলে খুব সহজ ভাষায় যদি বলি, স্থির কোনো একটা বস্তু, তার উপর বল যদি প্রয়োগ করি তাহলে সেটা গতিশীল হবে। তাহলে এখানে স্থির থেকে শুরু করে গতিশীল যে অবস্থার পরিবর্তনটা সেটা দেখা যাচ্ছে বল প্রয়োগের ফলে। এবং আমি যদি একটা সুষম বেগে গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করি তাহলে ওই বস্তুটার ত্বরণ তৈরি হবে এবং এই ত্বরণের জন্য ওই বস্তুটার কি বেগও পরিবর্তন হবে। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি একটা সুষম বেগে গতিশীল বস্তুর অবস্থাটা সে ত্বরণের অবস্থা নিয়ে গেছে বলটা। তাহলে এখানে বলের এই দুটো হচ্ছে মেইন কাজ। এখন বল যে সবসময় কোনো একটা স্থিতি বস্তুর উপর বা স্থির বস্তুর উপর কাজ করে ওকে গতিশীল বানায়, অথবা গতিশীল বস্তুর উপর কাজ করে আমাদের গতিটা পরিবর্তন করে, তা কিন্তু না। কেননা আমরা যদি এই দুটো ক্ষেত্রে বাসকে দেখতে পাই তাহলে আমরা এই বাসের উপর যদি খুব সামান্য পরিমাণ একটা বল অ্যাপ্লাই করি তাহলে ওই সামান্য পরিমাণ বল কিন্তু কখনোই বাসকে সমবেগ থেকে সরাতে পারবে না। তুমি ধরো না আমি বাসের উপর জাস্ট 1 নিউটন বল প্রয়োগ করেছি। 1 নিউটন বল মানে হচ্ছে তুমি একটা টোকা দেওয়ার মতো বল। তাহলে বাসের ভেতরে থাকা স্টুডেন্ট থাকতে পারে, প্যাসেঞ্জার থাকতে পারে, তারা যদি বাসের মধ্যে জাস্ট 1 নিউটন বল অ্যাপ্লাই করে, ওই বলটা কিন্তু বাসের এই সমবেগটাকে পরিবর্তন করতে পারবে না। তার মানে সমবেগটাকে পরিবর্তন করার জন্য মিনিমাম লেভেলের একটা বল লাগবে, খুব কম বল হলে কিন্তু এটা কাজ করবে না।
একইভাবে কোনো একটা বস্তু যদি স্থির থাকে, দ্যাট মিনস তার বেগটা যদি এখানে শূন্য থাকে, ওই বস্তুর উপর আমরা যদি এরকম টোকা দিই তাহলে কিন্তু সে নাও নড়তে পারে। যেমন তোমার বাসা বাড়িতে যে খাটগুলো থাকে বা হচ্ছে বড় বড় ডিভাইসগুলো থাকে, ওয়াশিং মেশিন বা ফ্রিজ বা হচ্ছে বড় বড় যে সমস্ত কার্টুনগুলো থাকে বা বই থাকে, আমি খুব সহজ একটা এক্সাম্পল দিই যেটা হচ্ছে বই। তুমি যদি তোমার বইকে টেবিলের উপরে রেখে ছোট্ট একটা টোকা মারো তাহলে বইটা কিন্তু সরবে না। তার মানে বইটা স্থির আছে, স্থির অবস্থায় থাকছে, এবং আমি বল প্রয়োগ করার পরেও কিন্তু আমাদের এখানে বইটা সরছে না। তার মানে সবসময় যে বল এটা কোনো একটা স্থির বস্তুকে গতিশীল বানাবে বা গতিশীল বস্তুর গতির অবস্থা পরিবর্তন করবে তা কিন্তু না। আমরা টেক্সট বইতে কিন্তু এই জিনিসটা পড়ে আসি যে বল কী করে, স্থির বস্তুকে গতিশীল করে এবং গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করে। এটা সবসময় হয় না, কেননা আমরা যদি খুব মিনিমাম লেভেলের একটা বল বা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সেটা কখনোই স্থির বস্তুকে গতিশীল বানাবে না এবং গতিশীল বস্তুর গতির দিকও কি পরিবর্তন করতে পারবে না। তাহলে আমরা খুব সহজভাবে বলতে পারি বল হচ্ছে জাস্ট একটা নির্দিষ্ট জিনিস, একটা নির্দিষ্ট রাশি যেটা স্থির বস্তুকে গতিশীল করতে পারে অথবা গতিশীল করতে চায়, এবং গতিশীল বস্তু বা সুষম বেগে চলনশীল বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারে অথবা চায়। চায় মানে হচ্ছে কি সে ট্রাই করে, সবসময় যে সে সফল হবে তাও না। তার মানে বল সবসময় যে কোনো একটা বস্তুকে গতিশীল করবে অথবা গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করবে এটা কিন্তু কখনোই সম্ভব না। তো আমরা আস্তে আস্তে আরও ডিপ নলেজে যাব বলের। এটা খুবই সিম্পল একটা নলেজ, কেননা এখন আমরা কিন্তু বলের একদম 100% নলেজে চলে আসিনি। তাই যদি হয় তাহলে দেখো আমরা আরও কিছু জিনিস তোমাদেরকে দেখাই। যেমন তুমি দেখতে পাচ্ছ, তুমি যদি এরকম একটা গাড়ির মধ্যে বসে থাকো তাহলে এই গাড়িটা যখন টার্ন নেবে, দ্যাট মিনস একটা দিকে যখন এই গাড়িটা ঘুরে যাবে তখন তুমি কিন্তু ঠিক পেছনের দিক বরাবর একটা ধাক্কা অনুভব করবে, এবং এই ধাক্কাটা কিন্তু তুমি সরাসরি অনুভব করবে না। তোমার কাছে মনে হবে কে যেন আমাকে পেছনে টানছে। তো তোমরা যখন রাস্তা পার হও কোনো একটা গাড়ির মধ্যে বসে বা কোনো একটা অটো রিক্সার মধ্যে বসে, তখন সেটা যখন মানে বাঁক নেয়, বাঁক নেওয়া মানে হচ্ছে কি জাস্ট সে যখন এরকমভাবে ঘুরে যায় তখন যেই সাইডে তারা ঘুরে তার বিপরীত সাইডে তোমরা এই তীর অনুসারে একটা অদৃশ্য শক্তি অনুভব করো, এবং তোমাদের কি অদৃশ্য শক্তিটা টেনে ধরে রাখে। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ তোমাদের এখানে যেই গতি ছিল, দ্যাট মিনস একটা বেগ নিয়ে তোমরা যাচ্ছিলে, তোমাদের এই বেগের দিকটা কিন্তু পরিবর্তন করে দিচ্ছে কিছু একটা, এবং এটা কিন্তু সরাসরি কোনো দড়ির মাধ্যমে তোমাকে টানছে না বা কোনো একটা কি বলবো শিকল বেঁধেও তোমাকে টানছে না, জাস্ট অদৃশ্যভাবে টানছে। তার মানে বলের এমনও একটা ক্ষমতা আছে যে সে অদৃশ্যভাবে কাজ করতে পারে। এবং আমরা এই ধরনের বলগুলোকে আসলে কি বলি, আমরা এই ধরনের বলগুলোকে বলে হচ্ছে কেন্দ্রবিমুখী বল। তো সেটা সম্পর্কে আমরা পরে জানবো, সমস্যা নেই। তুমি এখানে একটা কেন্দ্র ধরতে পারো, ধরো এটা হচ্ছে আমাদের কেন্দ্র বা সি। তো এই বিন্দুটাকে কেন্দ্র করে যখন একটা গাড়ি ঘুরতে থাকবে তখন তোমরা এই বিন্দুর থেকে বাইরের দিকে এরকমভাবে বল অনুভব করবে, এবং এটাই হচ্ছে কি কেন্দ্রবিমুখী বল। এবং এই কেন্দ্রবিমুখী বলটা কিন্তু পুরোপুরি তুমি দেখতে পাচ্ছ স্পর্শ বল না, এটা অস্পর্শ বল। এর কারণটা হচ্ছে কি, কারণ তুমি কিন্তু দড়ির মাধ্যমে এই বলটা পাচ্ছ না বা এই টানটা পাচ্ছ না, তোমাকে অদৃশ্যভাবে টেনে নেওয়া হচ্ছে। তার মানে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি যে তুমি একটা গাড়ির ভিতরে যেভাবে বসেছিলে, হঠাৎ করে যখন গাড়িটাকে এভাবে ঘোরানো হলো, দ্যাট মিনস গাড়ির যে স্টিয়ারিং আছে সেটাকে যখন ড্রাইভারটা ঘোরাবেন তখন তুমি যেদিকে ঘোরাচ্ছেন তার বিপরীত দিকে একটা অদৃশ্য শক্তি অনুভব করবে, এবং এই অদৃশ্য শক্তিটা তোমার অবস্থার পরিবর্তন ঘটাবে। দ্যাট মিনস তুমি একভাবে বসেছিলে, ধরো তুমি এখানে প্রথম সিটে বসেছিলে, তোমাকে এসে ধাক্কা মারে দ্বিতীয় সিটে নিয়ে যাবে। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর অ্যানিমেশন, আমরা এখানে কী করেছি একটা গাড়িকে এরকম বাঁক নিতে দেখছি। তো গাড়িটা যখন বাঁক নিতে যাচ্ছে তখন কিন্তু সে পুরোপুরি উল্টে গেছে। তার মানে এই গাড়িটাকে বা গাড়ির উপরে অদৃশ্য কোনো একটা শক্তি বা অদৃশ্য কোনো একটা বল কাজ করেছে, যার জন্য গাড়িটা তার তাল তাল সামলাতে পারেনি। দ্যাট মিনস গাড়িটা হচ্ছে যে পথে যাওয়ার কথা ছিল সে পথে না গিয়ে একটু পেছনে দেখো আমাদের পথ থেকে পুরোপুরি গাড়িটা বের হয়ে গেছে। তার মানে অবশ্যই আমাদের এই গাড়িটাকে বা গাড়ির উপরে অদৃশ্য কোনো একটা শক্তি কাজ করছিল, যার জন্য আমাদের এখানে দুটো গাড়ি একদম পথের থেকে পুরোপুরি বাইরে বের হয়ে গেছে। তো এটাই আসলে আমাদের কেন্দ্রবিমুখী বল, এবং এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি গাড়ির যে স্টেট বা অবস্থা এটার পরিবর্তন ঘটেছে, একই সাথে গাড়ির যে অবস্থানটা আছে সেটার পরিবর্তন ঘটেছে, এবং গাড়ির মধ্যে কিছু কিছু পরিমাণ ডিফরমেশন হয়েছে বা গাড়ির মধ্যে যে ক্ষয়গুলো বলি সেই ক্ষয়গুলো হয়েছে। তার মানে বল প্রয়োগের ফলে আমি খুব মানে সংক্ষেপে যদি বলি তিনটা ঘটনা ঘটে। একটা হচ্ছে কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন হয়, অবস্থানে পরিবর্তন হয়, একই সাথে ওই বস্তুটার মধ্যে কিছু ডিফরমেশন দেখা যায় বা ক্ষয় হয় বা লস হয়। এখন আসবো আমরা বলের একদম এক্সাক্ট ডেফিনেশনে। খেয়াল করে দেখো, এখানে আমরা দুটো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, একটা হচ্ছে পুশ, একটা হচ্ছে পুল। পুশ মানে কি? পুশ মানে হচ্ছে ধাক্কা দেওয়া, পুল মানে হচ্ছে কোনো একটা কিছু টানা। তো এখানে দুটো বাচ্চা যারা তারা পাশাপাশি বসে একটা কাজ করছে, এবং তারা করছে কি যে একটা ব্লককে ধরে একজন সামনে টানছে এবং এটাকে ধরে আরেকজন সামনে ঠেলছে। তাহলে ঠেলা হচ্ছে পুশ,
টানা হচ্ছে পুল, এবং এই দুটো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমাদের এই বাক্সটার অবস্থা পরিবর্তন হচ্ছে। দ্যাট মিনস বাক্সটা প্রথমে স্থির ছিল, তারপর সে গতিশীল হয়েছে, তাহলে এটা হচ্ছে কি অবস্থার পরিবর্তন। একই সাথে আমাদের এই বাক্স যেটা আছে সেটার অবস্থানেরও পরিবর্তন করছে। তুমি ধরো না বাক্সটা প্রথমে এই বিন্দুতে ছিল, পরবর্তীতে একটু সরে বি বিন্দুতে চলে এসেছে, তার মানে এখানে কি অবস্থানের পরিবর্তন ঘটলো। একই সাথে আমরা যখন বাক্সটাকে টানবো বা ঠেলবো, তখন ওই বাক্সটার নিচে যে তলটা আছে সে তলটা কিন্তু ক্ষয় হতে পারে। যেহেতু তুমি একটা ফ্লোরের মধ্যে বাক্সটাকে ঠেলছো, যদি এই বাক্সটা কোনো কাগজের বাক্স হয় বা হলা যায় কোনো একটা কাঠের যদি বাক্স হয়, তাহলে অবশ্যই কী হবে, ঘর্ষণের ফলে এখানে একটা তার ক্ষয় হবে। তাহলে এই যে তার একটা ক্ষয় হচ্ছে এই পুশ কিংবা পুলের জন্য, তাহলে আমি বলতে পারি বল মানে হচ্ছে আসলে পুশ পুল। তাহলে বল বলতে আমরা এখন কি বুঝবো? বল হচ্ছে এমন ধরনের ধাক্কা অথবা টান যেটা কোনো একটা স্থির বস্তুর উপর কাজ করে ওই বস্তুটাকে গতিশীল বানায় অথবা বানাতে চায়, এবং গতিশীল বা সুষম বেগে চলমান কোনো একটা বস্তুর উপর কাজ করে ওই বস্তুর গতির পরিবর্তন করতে পারে অথবা করতে চায়। তো এটাই হচ্ছে আমাদের এক্সের যেই বল বা ফোর্স আছে সেটার ডেফিনেশন। তাহলে বল বা ফোর্স বলতে তুমি সবসময় যেটাকে বুঝবে সেটা হচ্ছে এটা হয়তো পুশ অথবা পুল, এবং সবসময় যে এই পুশ পুলটা একদম কন্টাক্ট ভাবে হবে তা না। কন্ট্যাক্ট মানে হচ্ছে এই বাচ্চাটা যেহেতু দেখতে পাচ্ছ একদম দড়ির সাথে ধরে বাক্সটাকে টানছে অথবা সরাসরি হাত দিয়ে বাক্সটাকে ঠেলছে, এমন না। এটা কিন্তু অস্পর্শ হতে পারে, দ্যাট মিনস এটা টাচ ছাড়াও হতে পারে। দ্যাট মিনস তুমি যদি কোনো কিছুকে টাচ না করে আকর্ষণ করতে পারো, সেভাবেও কিন্তু বলটা কাজ করে। যেমন আমি যদি বলি পৃথিবীর যে কেন্দ্রে অভিকর্ষ বল কাজ করে, তো এই অভিকর্ষ বলের জন্য আমাদের কিন্তু পৃথিবীর কেন্দ্রটা সবসময় আমাদেরকে টানছে। তার মানে আমরা কিন্তু কোনো দড়ির মাধ্যমে পৃথিবীর সাথে যুক্ত নেই, পৃথিবী অটোমেটিক্যালি আমাদেরকে কিন্তু তার কেন্দ্র বরাবর টানছে। তার মানে এই টানটাও কি এক ধরনের বল, এবং এক্ষেত্রে কিন্তু কোনো সরাসরি কন্ট্যাক্ট থাকছে না বা সরাসরি কোনো স্পর্শ থাকছে না। তো এখন আমি বলের এককগুলো নিয়ে কথা বলবো, যেহেতু বল হচ্ছে এক ধরনের রাশি এবং এটা কিন্তু একটা ভেক্টর রাশি হিসেবে কাজ করে, কেননা বলের অবশ্যই দিক থাকে এবং বল যেদিকে কাজ করে ত্বরণও কিন্তু সেদিকে কাজ করে। তাহলে বলের দুই ধরনের একক খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়, একটা হচ্ছে পরম বা নিরপেক্ষ একক এবং আরেকটা হচ্ছে আমাদের এখানে অভিকর্ষীয় একক। এর মধ্যে থেকে পরম বা নিরপেক্ষ একক যেটা, সেটা কাজ করে যখন আমরা কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করব এবং সে বলটা হরিজন্টাল বা অনুভূমিক বরাবর থাকবে সেজন্য। তাহলে খেয়াল করে দেখো, আমরা এখানে একটা বস্তু পাচ্ছি যেটা হচ্ছে এম ভরের বস্তু। তো আমি এখানে এমটা লিখে দিচ্ছি। আমি করলাম কি, এম ভরের বস্তুটাকে অনুভূমিক বরাবর একটা বল প্রয়োগ করলাম। তো এই হচ্ছে আমাদের এখানে অনুভূমিক বরাবর প্রয়োগকৃত বল, যেটা হচ্ছে এফ। এবং এই এফ বল প্রয়োগ করার পর বস্তুটার বলের প্রয়োগ বিন্দুর দিকে একটা ত্বরণ কাজ করবে, সেটা হচ্ছে এই পরিমাণ ত্বরণ। তাহলে আমরা কি করেছি, আমরা একটা নির্দিষ্ট বস্তুর উপর বল প্রয়োগ করেছি, যার জন্য বস্তুটার মধ্যে একটা ত্বরণ তৈরি হয়েছে। এখন আমি যদি একক ভরের কোনো একটা বস্তুকে নেই এবং তার উপর যদি একক পরিমাণ ত্বরণ তৈরি করতে পারি কোনো একটা বল প্রয়োগ করে, তাহলে ওই বলের যে একক বা ইউনিট পাবো সেটাই হচ্ছে কি আমরা পরম বা নিরপেক্ষ একক হিসেবে পাবো। তাহলে খুব সহজ করে দিই তোমাদের জন্য। ধরো এখানে এমের যে মানটা সেটা হচ্ছে 1 কেজি। তাহলে 1 কেজি ভরের তুমি কোনো একটা বস্তু নিলে, নেওয়ার পর ওই বস্তুর উপর তুমি এখানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার এতটুকু পরিমাণ ত্বরণ তৈরি করলে, তাহলে যে পরিমাণ বল দিয়ে তুমি 1 কেজি ভরের বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি করতে পারছো, ওই বলের জন্য যে এককগুলো ইউজ করা হবে সেটাই হচ্ছে কি আমাদের পরম বা নিরপেক্ষ একক। এবং এক্ষেত্রে বলটা অবশ্যই কাজ করবে অনুভূমিক বরাবর। দ্যাট মিনস আমাদের বস্তুর যে ত্বরণটা সেটাও কিন্তু কাজ করবে সরাসরি অনুভূমিক বরাবর। তো এখন এই ধরনের বলের 3 ধরনের একক আছে আবার, তার মানে এটার ভিতরেও ভাগ আছে। প্রথম ধরনটা হচ্ছে কি সিজিএস একক, তারপর এটা হচ্ছে আমাদের এখানে এমকেএস একক। এমকেএসকে তুমি চেনো হচ্ছে এসআই একক হিসেবে, এবং আরেকটা একক হচ্ছে কি আমাদের এখানে এফপিএস একক। এবং এই তিনোটা এককের কিন্তু মানও তুমি জানো, আমি একটু তাও বলে দিই। সিজিএস মানে হচ্ছে কি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এমকেএস মানে হচ্ছে কি মিটার কিলোগ্রাম সেকেন্ড, আর এফপিএস মানে হচ্ছে কি ফুট পাউন্ড সেকেন্ড। ওকে, তাই যদি হয় তাহলে সিজিএস ইউনিটে আমি বলতে পারি আমাদের এখানে বলের যে মানটা আছে, মান না একক যেটা আছে সেটাকে আমরা ডাইন বলে থাকি। এসআই ইউনিটে আমাদের এখানে বলের যে মানটা, মান না এটা হচ্ছে বারবার ভুল বলছি, যেটা হচ্ছে একক, সে এককটাকে আমরা নিউটন বলে থাকি। এবং এফপিএসে আমাদের বলের যে ইউনিটটা আছে বা এককটা আছে সেটাকে পাউন্ডাল বলা হয়। দ্যাট মিনস POUNDAL, পাউন্ডাল বলা হয়। এখন এগুলোর কিন্তু আলাদা আলাদা মান আছে। মান মানে হচ্ছে সূত্র আছে আসলে, বা বলা যায় এককের ট্রান্সফরমেশন আছে। তো কীভাবে আমি একটু দেখাই। আমরা খুব ছোটোবেলা একটা সূত্র পড়েছিলাম, F=ma, তাই না? তার মানে কোনো একটা এম ভরের বস্তুর উপর এই পরিমাণ ত্বরণ যদি তৈরি করে কোনো একটা বল, তাহলে ওই ভর এবং ত্বরণের গুণফলটা কি বল হিসেবে কাজ করে, দ্যাট মিনস এফ হিসেবে কাজ করে। তাহলে আমি যখন ডাইনটাকে লিখতে যাব, ডাইনকে তুমি এভাবে লিখতে পারো, অথবা তুমি এখানে ভরের একক এবং ত্বরণ একক লিখতে পারো সিজিএস ইউনিটে। তুমি জানো ভরের সিজিএস ইউনিটটা হচ্ছে কি গ্রাম, তার মানে তুমি এখানে গ্রামের থেকে জি লিখবে, অথবা তুমি সরাসরি গ্রাম লিখতে পারো। এবং ত্বরণের যে সিজিএস ইউনিট সেটা হচ্ছে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে গ্রাম
সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টু, এটা হচ্ছে কি আমাদের এখানে সিজিএস ইউনিটের ডাইনের মান। তার মানে তুমি ডাইন হিসেবে শুধুমাত্র ডাইন লিখতে পারো অথবা গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টু লিখতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে মেন কথা। তারপর তুমি যদি নিউটনের দিকে তাকাও, এই নিউটনটাও কিন্তু বের করা যায় আমাদের এসআই ইউনিটে ভর এবং ত্বরণের যেই একক আছে সেগুলোকে গুণ করে। তার মানে দেখতে পাচ্ছি ভরের একক হচ্ছে কি আমাদের এখানে কেজি, তার মানে এখানে কেজি দিব, এবং আমরা এখানে ত্বরণের যে ইউনিটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স টু। তাহলে এটা আমরা এখানে বসিয়ে দেবো মিটার সেকেন্ড ইনভার্স টু। এটা হচ্ছে কি আমাদের এখানে নিউটন হিসেবে কাজ করবে। আবার পাউন্ডালের জন্য খেয়াল করে দেখো, আমাদের এখানে দৈর্ঘ্যের যে এককটা সেটা হচ্ছে ফুট হিসেবে কাজ করে, ভরের যে এককটা সেটা হচ্ছে পাউন্ড হিসেবে কাজ করে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের এখানে এম মানে ভর, ভরের ইউনিটটা হচ্ছে কি পাউন্ড, পাউন্ডটাকে আসলে এলবি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে তুমি প্রথমে এলবি লিখবে এবং ওর সাথে গুণ করবে কাকে, অবশ্যই আমাদের এখানে যে ত্বরণটা আছে ত্বরণের অ্যাপিএস ইউনিটকে, এবং ত্বরণের অ্যাপিএস ইউনিট হচ্ছে আমাদের এখানে ফিট পার সেকেন্ড স্কোয়ার, তার ফিট সেকেন্ড ইনভার্স টু। এই যদি হয় ঘটনা, তাহলে আমাদের এখানে টোটাল যে 3টা পার্ট দেখলাম, এই প্রত্যেকটা পার্টই আসলে আমাদের পরম বা নিরপেক্ষ একক হিসেবে কাজ করে বলের জন্য। কাজে খেয়াল করে দেখো, যখন তুমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করবে এবং সেটা যদি অনুভূমিক বরাবর হয়, তাহলে ওই সমস্ত বলের একক হিসেবে তুমি এই 3টা জিনিসকে কাজ করবে, এই 3টার বাইরে কোনো কিছুকে কাজ করবে না। একটা হচ্ছে ডাইন, একটা হচ্ছে নিউটন, এবং আরেকটা হচ্ছে কি পাউন্ডাল। তারপর যে এককটা আছে বলে সেটা হচ্ছে অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় একক মানে হচ্ছে খুবই সহজ জিনিস, যে পৃথিবী তার কেন্দ্র বরাবর আমাদেরকে যে বলে টান দেয়, সেই বলের যে একক বা ইউনিট সেটাই হচ্ছে কি অভিকর্ষীয় একক। তো তুমি দেখতে পাচ্ছ পৃথিবীর কেন্দ্র কিন্তু আমাদেরকে, আমরা যেখানেই দাঁড়িয়ে থাকি না কেন, আমাদেরকে টান দিবে। এখন পৃথিবীর এই যে টান দেওয়াটা, এখানে অবশ্যই একটা বল কাজ করে, সেটাকে আমরা বলি অভিকর্ষজ বল। তাহলে আমি এখানে অভিকর্ষীয় একক বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে, যদি আমাদের কোনো একটা বস্তুর ভর একক হয়, একক বলতে আমি 1 কেজি হতে পারে, 1 গ্রাম হতে পারে, অথবা আমি বলতে পারি এখানে 1 পাউন্ড হতে পারে। তো যে কোনো একটা বস্তুর ভর যদি একক হয়, তাহলে একক ভরের কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে, এবং যে বল দ্বারা টানার পর আমাদের ওই বস্তুটা কী পরিমাণ ত্বরণ অনুভব করবে, অভিকর্ষীয় ত্বরণের পরিমাণ ত্বরণ অনুভব করবে। তখন আমরা ওই বলের এককটাকে বলবো অভিকর্ষীয় একক। মানে আমার মনে হয় আমি আরেকটু সহজ করে বলি, ধরো পৃথিবীর কেন্দ্রটা আমাদের এখানে কোনো একটা দাঁড়িয়ে থাকা বস্তুকে টানছে নিজের দিকে, তাহলে সে যে টানবে কোন বস্তুটাকে টানবে, অবশ্যই একক ভরের কোনো একটা বস্তুকে টানবে। তার মানে ওর ভরটা হতে পারে 1 কেজি অথবা 1 গ্রাম, যে কোনো একটা হতে পারে। তো আমি লিখলাম 1 কেজি অথবা 1 গ্রাম, তার মানে ইউনিট পরিমাণ হতে পারে। এবং যখন আমরা এই পরিমাণ বস্তুটাকে টানবো পৃথিবীর কেন্দ্রের মাধ্যমে, এবং পৃথিবীর কেন্দ্র যখন একটা ত্বরণ তৈরি করবে এই বস্তুর উপর, কী পরিমাণ ত্বরণ তৈরি করবে, অভিকর্ষজ ত্বরণ জি যখন তৈরি করবে, তখন আমি বলতে পারি ওই অভিকর্ষজ ত্বরণের জন্য পৃথিবী যেই বলটা ইউজ করেছে সেটাই হচ্ছে একটা নির্দিষ্ট বল, যার এককটা হচ্ছে কি অভিকর্ষীয় একক। এবং এই ক্ষেত্রে আমরা এখানে 3টা একক দেখতে পাই। তো আমি একটু উপরে লিখছি একটা। তো আমাদের প্রথম যে এককটা পাওয়া যায়, আমি একটু নিচেই লিখি এখানে, দেখো সেটা হচ্ছে সিজিএস ইউনিট। আরেকটা একক পাওয়া যায় হচ্ছে এমকেএস ইউনিট, এবং এটার আরেকটা নাম হচ্ছে আমাদের এখানে এসআই ইউনিট, এবং ফাইনালি আমরা এখানে পাই হচ্ছে এফপিএস ইউনিট। তো এই 3টা ইউনিট দিয়ে আমাদের বলা যায় পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করে কোনো একটা বস্তুকে। তো এখন কথা হচ্ছে এদের এককের যে সিস্টেমটা সেটা কি। সিজিএস ইউনিটে যদি আমি অভিকর্ষীয় বলের এককটা বের করতে চাই, সেটাকে লেখা হয় গ্রাম ওয়াট হিসেবে। তার মানে এটাকে আমরা বলতে পারি গ্রাম ওয়াট না গ্রাম ওয়েট। তার মানে গ্রাম তারপর ওয়েট থেকে ডাব্লিউটি নেওয়া হয়। ওয়েট মানে হচ্ছে ওজন, আর গ্রাম মানে হচ্ছে কি বস্তুর ভর। তো তাই যদি হয় গ্রাম ওয়েট বা গ্রাম জিডাব্লিউটি, এটা হচ্ছে আমাদের সিজিএস ইউনিটে একক। এবং আরেকটা একক হচ্ছে সেটা, এবং সেটা হচ্ছে কি আমাদের কেজি ওয়েট। দ্যাট মিনস এখানে লেখা হয় কেজি, প্রথমে আমরা কেজি লিখব, তারপর আমরা ওয়েট লিখব, ওয়েটের জন্য ডব্লিউটি ইউজ করব। এবং আমাদের আরেকটা আছে সেটা হচ্ছে এফপিএস ইউনিট। তো এফপিএস ইউনিটের জন্য আমাদের এখানে যেটা কাজ করে সেটা হচ্ছে পাউন্ড ওয়েট, এবং পাউন্ডটাকে আমরা এলবি হিসেবে লিখি, তারপর একটা হাইপেন দিয়ে ওয়েটটাকে লিখি। দ্যাট মিনস এগুলোরও কিন্তু আলাদা আলাদা কী বলবো মান আছে, মান না আসলে আলাদা আলাদা প্রকাশ আছে। তো আমি এগুলোকে আলাদা আলাদাভাবে প্রকাশ করি। যেমন তুমি দেখতে পাচ্ছ, আমি যদি এখানে গ্রাম ওয়েটের কথা বলি, এটাকে আসলে প্রকাশ করা হয় 1 গ্রাম ইন্টু ওর সাথে অভিকর্ষজ ত্বরণ জি এর যে মানটা আছে সেটাকে ইউজ করা হয়। এবং অভিকর্ষজ ত্বরণ জি এর মানটা আমি যদি সিজিএস ইউনিটে লিখি, তাহলে তার মানটা কী হবে, অবশ্যই 980 সেন্টিমিটার ইনভার্স 2 হবে। আচ্ছা আমি একটু সহজ করে দিই, দেখো আমি এগুলো কেটে দিচ্ছি, আমি বলি এটা আসলে কোত্থেকে আসে। অভিকর্ষীয় ইউনিট আমাদের এখানে যে বলটা কাজ করে এটা আসলে ওজন বল হিসেবে কাজ করে। এবং তুমি জানো ওজন বলের জন্য যে সূত্রটা সেটা হচ্ছে কি W=mg। তার মানে অভিকর্ষীয় এককে আমরা ওজন বল নিয়ে কিন্তু কাজ করব, এবং এই ওজন বলগুলোর ইউনিটই কিন্তু হচ্ছে গ্রাম ওয়েট, কেজি ওয়েট কিংবা পাউন্ড ওয়েট।
তো সেই অনুসারে আমি কী করব, গ্রামের জায়গায় আমরা 1 গ্রাম বসাবো, তাহলে তোমার এখানে শুধুমাত্র গ্রাম থাকবে। এবং একই সাথে আমাদের এখানে কী বসাতে হবে, ইনটু অভিকর্ষ ত্বরণের মানটা বসাতে হবে সিজিএস ইউনিটে। তাহলে 1 গ্রামের সাথে আমি যদি একটা অভিকর্ষ ত্বরণের ইউনিটটা বসাই সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স 2 ইউনিটে, তাহলে সেটা হবে কি অবশ্য 980। তাহলে এখানে হবে 9.8টা কনভার্ট হয়ে যাবে 980, এটা হবে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স 2। না, এখানে পার সেকেন্ড হবে না, এখানে শুধু পার সেকেন্ড স্কোয়ার হবে। তো এই হচ্ছে আমাদের এখানে এটার মান। এবং তুমি যদি কেজি ওয়েটের ক্ষেত্রে দেখতে চাও তাহলে তুমি কি করবে, সিম্পলি তুমি এখানে প্রথমে 1 কেজি লিখবে, ওর সাথে গুণ দিবে কাকে, আমাদের এই জিটাকে গুণ দিবে। তাহলে জি এর মান আমরা জানি যে এসএ ইউনিটে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2 হয়। তাহলে এখানেও আমাদের তাই হবে 9.8 মিটার সেকেন্ড স্কোয়ার হবে, পার সেকেন্ড স্কোয়ার হবে। এবং একই সাথে তুমি যদি এখানে পাউন্ড ওয়েট হিসেবে এটাকে বের করতে চাও, তাহলে আমাদের এখানে প্রথমে হচ্ছে 1 পাউন্ড হবে, দ্যাট মিনস 1 এলবি, এবং ওর সাথে গুণ যাবে কি অবশ্যই জি এর মানটা। এবং জি এর মানটা হচ্ছে অ্যাপিএস পদ্ধতিতে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমাদের হবে হচ্ছে 32, তারপর হচ্ছে এখানে ফিট, তারপর হবে পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের এখানে এলবি হবে। তো এই যে আমরা এখানে কতগুলো মান দেখতে পাচ্ছি ছোটোখাটো, এগুলো সবগুলো কিন্তু আমাদের এখানে ওজন বল হিসেবে কাজ করে। তাহলে অভিকর্ষ এককে বলটা আসলে ওজন হিসেবে কাজ করে, পরম বা নিরপেক্ষ এককে বলটা হচ্ছে একটা অনুভূমিক বরাবর বল হিসেবে কাজ করে। আর এখানে আমি আরেকটা ছোট্ট কনফিউশন একটু ধরিয়ে দিই, হয়তো তোমাদের ভুল হতে পারে। আমরা এখানে 1 গ্রাম, 1 কেজি এবং 1 পাউন্ড এগুলো লিখেছি হচ্ছে বস্তুর ভরের জন্য, দ্যাট মিনস ওজন বল যেটা আছে ওর এম হিসেবে লিখেছি। বাট তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে, তুমি এখানে 980 দেখতে পাচ্ছ, এটা আসলে অভিকর্ষীয় ত্বরণের মান, যেটা হচ্ছে সিজিএস ইউনিটে ত্বরণের মান। এবং 9.8 দেখতে পাচ্ছ, এটাও কি অভিকর্ষীয় ত্বরণের মান, যেটা হচ্ছে এসআই ইউনিটে। এবং একই সাথে তুমি এখানে 32 দেখতে পাচ্ছ, এটা কোত্থেকে এসেছে, এটা আসলে এসেছে হচ্ছে অ্যাপিয়াস পদ্ধতিতে কোন একটা অঞ্চলের অভিকর্ষীয় ত্বরণের যেই এককটা আছে সেই একক হিসেবে, তার মানে মান হিসেবে আর কি। তো পৃথিবীর জন্য আমি যদি বলি কোনো একটা স্থানের অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমি একইভাবে বলতে পারবো ওই স্থানের অভিকর্ষ ত্বরণ হচ্ছে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এবার যদি তোমাদেরকে মাত্রার কথা বলতে চাই, দ্যাট মিনস তোমরা এখানে বলের মাত্রাটাও কিন্তু বের করতে পারো। তাহলে বল হচ্ছে কি ফিজিক্যাল টু এম এ অথবা ডব্লিউ ইজিক্যাল টু এম জি। তাহলে একটা বিষয় ক্লিয়ার, যে কোনো একটা বস্তুর ভরের সাথে আমি যদি ও বস্তুর ত্বরণটাকে যদি গুণ করি, হতে পারে সেটা অনুভূমিক ত্বরণ অথবা হতে পারে সেটা অভিকর্ষীয় ত্বরণ, তাহলে আমরা ওই বস্তুর জন্য বলের যেই মানটা আছে সেটা পেয়ে যাব। তাহলে আমরা একটু মাত্রা বের করি। মাত্রা বের করার সিস্টেম কি, আমাদের বলটাকে একটা থার্ড ব্র্যাকেটে দেখাতে হয়। তাহলে এই হচ্ছে আমাদের এখানে বলের মাত্রা, এবং এটাকে একটা থার্ড ব্র্যাকেটে দেখাতে হয়। তাহলে তুমি দেখতে পাচ্ছ এম গুণন এ করলেই কিন্তু আমাদের এখানে মাত্রা বের হয়ে যাচ্ছে। এম হচ্ছে কি বস্তুর ভর, ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, এ মানে হচ্ছে কি বস্তুর ত্বরণ, ত্বরণের মাত্রা হচ্ছে কি এল টি ইনভার্স 2। তাহলে এখানে হবে এল, তারপর হবে টি ইনভার্স 2। তাহলে এটা কি আমাদের বলের মাত্রা হিসেবে কাজ করে। এবং কখনো কখনো আমাদের এই মাত্রাটাকে একটু ভিন্নভাবে দেওয়া হয়, দ্যাট মিনস এখানে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0 হিসেবে কিন্তু দেওয়া হয়। তাহলে এটাও কি আমাদের বলের মাত্রা হিসেবে কাজ করবে। না না, এখানে তো 0 হবে না, 0 হলে তো আমাদের এখানে 1 হয়ে যাবে, রাইট। তো এখানে এল টু দি পাওয়ার 1 এবং এম টু দি পাওয়ার 1 হবে। আমি একটু মিস্টেক করেছি, এটা হচ্ছে 1 হবে, এটা হচ্ছে 1 হবে। তার মানে তুমি এখানে 1 দিতেও পারো, নাও দিতে পারো, যেভাবে হয় না কেন আমাদের ওটাই কি একটা মাত্রা হিসেবে কাজ করবে। তো তুমি এখানে সরাসরি এম এল টি ইনভার্স 2 দিতে পারো, অথবা এম টু দি পাওয়ার 1 এল টু দি পাওয়ার 1 টি ইনভার্স 2 দিতে পারো। এটি হচ্ছে আমাদের বলের মাত্রা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অভিকর্ষীয় একক এবং পরম বা নিরপেক্ষ এককের মধ্যে একটা সুন্দর সম্পর্ক দেখব। খেয়াল করে দেখো তো, আমরা এখানে অভিকর্ষীয় এককের অনেকগুলো একক বের করেছি, গ্রাম ওয়েট, কেজি ওয়েট, পাউন্ড ওয়েট। আমরা করতে পারি কি, এগুলোর আগে কিন্তু একটা 1 বসিয়ে দিতে পারি, কেননা আমরা কিন্তু 1 গ্রাম ওয়েট বলতেই 1 গ্রাম ইন্টু 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে বুঝি। তাহলে আমরা যদি বলতে পারি এটাও কি হবে, আমাদের 1 কেজি ওয়েট হবে, এটাও কি হবে 1 পাউন্ড ওয়েট হবে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি 1 গ্রাম ওয়েট এটার কথাটা। তাহলে 1 গ্রাম, গ্রাম মানে হচ্ছে জি, তো এরপরে ওয়েট যদি দিই, এটার মানটা দেখো কি হয়। 1 গ্রাম ওয়েটের মান হচ্ছে 1 ইন্টু 980। তাহলে আমি প্রথমে মানগুলোকে যদি গুণ করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের আছে 1 আর এখানে আছে আমাদের কি 980। তাহলে কত হবে, 1 গুণ 980 মানে হচ্ছে সরাসরি 980। এবং ওর সাথে আমি দেখতে পাচ্ছি একক দুইটাও কিন্তু গুণ আছে, একটা হচ্ছে গ্রাম, একটা হচ্ছে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। তো তুমি দেখো তো, সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2 এর সাথে গ্রাম গুণ করলে কিন্তু সেটা ডাইন হয়ে যায়। তাহলে আমি এই জায়গাটাতে লিখতে পারি সরাসরি ডাইন। তাহলে দেখতে পাচ্ছি একটা অংশে আছে আমাদের 1 গ্রাম ওয়েট, যেটা হচ্ছে অভিকর্ষীয় একক, আরেকটা অংশ আছে আমাদের এখানে 980 ডাইন, যেটা হচ্ছে পরম বা নিরপেক্ষ একক। তো এখানে আমরা এরকমভাবে পরম বা নিরপেক্ষ এককের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি। আবার দেখো 1 কেজি ওয়েট, তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি,
সরাসরি 1 লেগে দিতে পারি। 1 কেজি ওয়েট মানে হচ্ছে যা, সেটা হচ্ছে 1 × 9.8, তার মানে এই জায়গাটাতে হবে আমাদের 9.8। এবং এরপরে দেখতে পাচ্ছি কেজির সাথে মিটার সেকেন্ড ইনভার্স টু গুণ, কেজির সাথে মিটার সেকেন্ড ইনভার্স টু গুণ করলে আমরা পাবো নিউটন। তাহলে 1 কেজি ওয়েট মানে যা, 9.8 নিউটন মানে কি, একদম সেম জিনিস। আবার দেখতে পাচ্ছি আমরা লাস্টে 1 পাউন্ড ওয়েট দেওয়া, তাহলে আমি এখানে লিখে ফেলি 1 পাউন্ড ওয়েট। তো এটা মানে হচ্ছে যা, সেটা হচ্ছে 1 × 32, তাহলে প্রথমে মান গুণ করলে আমি পাবো 32, তারপর পাচ্ছি আমাদের এখানে পাউন্ড গুণন হচ্ছে ফিট সেকেন্ড ইনভার্স টু। তাহলে পাউন্ড ফিট সেকেন্ড ইনভার্স টু যেটা, সেটাকে বলা হয় পাউন্ডাল। তাহলে আমরা এখানে লিখতে পারি 32 পাউন্ডাল। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে, আচ্ছা আমি একটু ঠিক করে লিখি, POUNDL, পাউন্ডাল। তাহলে আমাদের এখানে প্রথম যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সম্পূর্ণভাবে অভিকর্ষীয় একক, আর দ্বিতীয় যে অংশটা দেখতে পাচ্ছি ইকুয়েশনে, সেটা কিন্তু পরম বা নিরপেক্ষ একক। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে পৃথিবী আমাদেরকে যখন একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করবে, ওই আকর্ষণ বলের মানটাকে কিন্তু আমরা পরম বা নিরপেক্ষ এককে কনভার্ট করতে পারি। তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এই 3টা কনভার্সন জানতে হবে, এবং এই 3টা কনভার্সনের মাধ্যমে আমরা কোনো অভিকর্ষীয় এককে পরম বা নিরপেক্ষ এককে কনভার্ট করতে পারি। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বলের বিভিন্ন এককের মধ্যে যে সম্পর্কগুলো কাজ করে সেটা। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে বলের যে এককগুলো আমরা বেশি ইউজ করব সেগুলো হচ্ছে অবশ্যই ডাইন, নিউটন এবং পাউন্ডাল। কেননা আমরা যখন মেকানিক্স নিয়ে কাজ করব তখন কিন্তু শুধুমাত্র এই 3টা বলের একক নিয়ে কাজ করতে হয়। আর যখন আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা পড়ব তখন আমাদের এখানে গ্রাম ওয়েট, কেজি ওয়েট, তারপর হচ্ছে পাউন্ড ওয়েট, এই ইউনিটগুলো ইউজ করতে হবে। তাহলে আমরা বিভিন্ন মাত্রার মধ্যে সম্পর্কের মধ্যে যদি দেখি, তাহলে আমরা প্রথম সম্পর্কটা তৈরি করব নিউটন এবং ডাইনের মধ্যে। খেয়াল করে দেখো, আমরা জানি যে 1 নিউটন পরিমাণ বল যেটা, সেটা আসলে কি, অবশ্যই কেজি গুণন মিটার সেকেন্ড ইনভার্স টু। কারণ F = mn অনুসারে আমরা জানি এটার মান হচ্ছে 1 কেজি ইন্টু ওর সাথে গুণ হবে 1 আমাদের মিটার সেকেন্ড ইনভার্স টু। তাহলে আমাদের কেজি যেটা, এটা হচ্ছে আসলে ভরের একক, আর মিটার সেকেন্ড ইনভার্স টু যেটা, এটা আসলে আমাদের ত্বরণের একক। এই যদি আমাদের এখানে 1 নিউটন, আমরা এখন এটাকে কিসে কনভার্ট করবো, খেয়াল করে দেখো, আমরা এটাকে ডাইনে কনভার্ট করব। ডাইনে যখন কনভার্ট করবো আমাদের এখানে কেজিটাকে চেঞ্জ করতে হবে গ্রামে, মিটার সেকেন্ড ইনভার্স টুকে চেঞ্জ করতে হবে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টুতে। তো এই কথাটা আমরা যদি এখানে দেখি, তাহলে দেখো কেজিটাকে আমি যখন গ্রামে কনভার্ট করব তখন সেটা হয়ে যাবে সরাসরি 1000 গ্রাম। এবং আমরা যখন মিটার সেকেন্ড ইনভার্স টু এটাকে কিসে কনভার্ট করব, অবশ্যই সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টুতে কনভার্ট করব। তাহলে 1 মিটার হচ্ছে আমাদের 100 সেন্টিমিটার। তো আমি বলতে পারি আমাদের এখানে 1 মিটারের জায়গায় সিম্পলি 100 বসে যাবে, আর মিটারের জায়গায় বসে যাবে কি, সেন্টিমিটার, এবং এখানে কাজ করবে সেকেন্ড ইনভার্স টু। এই হচ্ছে আমাদের এখানে ঘটনা। এখন তুমি যদি এটাকে গুণ করো, তাহলে দেখো এককগুলো গুণ হবে, মানগুলো গুণ হবে। তাহলে আমি 100-এর সাথে যদি 1000-কে গুণ করি, তাহলে আমাদের এখানে হবে কত, 10⁵ আসার কথা। তাহলে এখানে হবে হচ্ছে 100 গুণন 1000, দ্যাট মিনস 10⁵, 3টা 2টা 5টা শূন্য, এবং এখানে আমাদের যেই ইউনিটটা হবে সেটা হচ্ছে গ্রাম হবে, এবং তারপরে হবে হচ্ছে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টু। তাহলে গ্রাম, সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টু। আচ্ছা একটা কাজ করি, এটাকে আমি সংক্ষেপে লিখি। প্রথমে আমি জি লিখলাম, তারপর সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টু দিলাম। তো দেখো তো এটা আসলে কি, কাকে নির্দেশ করে, এবং তুমি হয়তো ঠিক ধরতে পেরেছো, আমাদের এটা কিন্তু একটা ডাইনকে নির্দেশ করে। গ্রাম, সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টু যেটা, এটা কিন্তু ডাইনের ইউনিট। তাহলে আমরা এখানে সরাসরি 10⁵ ডাইন বসাতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখানে খুব ভালো একটা সম্পর্ক, যেখানে বুঝতে পারছো যে 1 নিউটন পরিমাণ বল যেটা, 10⁵ ডাইন মানে কি সেটা। তারপর আমরা আরেকটা সম্পর্ক দেখতে পারি, সেটা হচ্ছে পাউন্ডালের সাথে ডাইন এবং নিউটনের একটা সম্পর্ক দেখতে পারি। তো দেখো এটাও একটু ইম্পর্টেন্ট, যে আমরা জানি একটা পাউন্ডাল যদি হয় 1 পাউন্ডাল, তার মানে 1 পাউন্ডাল এটা হচ্ছে কি বলের এফকেএস একক, না এটা হচ্ছে এফপিএস একক। খেয়াল করো, তাহলে এটার মান কি ছিল, এটা ছিল হচ্ছে আমাদের পাউন্ড ফিট, তারপর হচ্ছে সেকেন্ড ইনভার্স টু, মানে ইউনিটটা ছিল এরকম। তাহলে 1 পাউন্ডাল বলতে আমরা যেটাকে বুঝবো সেটা হচ্ছে আমাদের প্রথমে গুণ করতে হবে হচ্ছে 1 পাউন্ডকে, দ্যাট মিনস আমি এখানে 1 পাউন্ডটাকে 1 LB হিসেবে লিখতে পারি, কেননা পাউন্ডকে প্রকাশ করা হয় LB এটা দ্বারা। তারপর ওর সাথে আমি গুণ করবো কাকে, অবশ্যই 1 ফিট সেকেন্ড ইনভার্স টু, এটাকে আমি গুণ করব। এখন এখানে তোমাদের একটা হিসাব জানতে হবে। হিসাবটা হচ্ছে কীরকম, যে 1 পাউন্ড আসলে কত গ্রাম হয়, আমরা প্রথমে গ্রাম নিয়ে হিসাবটা করি। দ্যাট মিনস আমরা প্রথমে চাইবো যে এটাকে ডাইনে কনভার্ট করার জন্য। তো 1 পাউন্ড মোটামুটি হচ্ছে কত, 453.6 গ্রাম হয়। তাহলে এটা হবে হচ্ছে 453.6 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে 1 পাউন্ডের পরিমাণ। আর এখানে 1 পিট সেকেন্ড ইনভার্স টু যেটা, দ্যাট মিনস আমরা এখানে 1 পিটটাকে সেন্টিমিটারে কনভার্ট করব। যদি তাই হয় তাহলে 1 পিট আমরা জানি 30 কত হয়, খুব সম্ভবত 4, তার 30.4 সেন্টিমিটার হচ্ছে 1 ফিট। তাহলে সেন্টিমিটার থাকবে এখানে, সেকেন্ড ইনভার্স টু থাকবে এখানে।
তাই যদি হয় আমাদের এখানে অবস্থা, তাহলে দেখতে পাচ্ছ এই দুটোকে আমরা এখন গুণ করে দিব, এবং গুণ করলে আমাদের এখানে গ্রাম, সেন্টিমিটার, সেকেন্ড ইনভার্স টু আলাদাভাবে চলে যাবে। তো যদি গুণ করো তাহলে তুমি দেখতে পাচ্ছ 13825 হবে। তাহলে 13825, তারপর হবে এখানে হচ্ছে 0.72 হবে, দ্যাট মিনস 0.72 এতটুকু হবে। তো এরপরে আমাদের এখানে কিন্তু গ্রাম থাকছে, তারপর হচ্ছে সেন্টিমিটার থাকছে, সেকেন্ড ইনভার্স 2 থাকছে, এতটুকু থাকছে। এখন তুমি যদি এটাকে একটু মডিফাই করে কোনোভাবে এর মধ্যে 10⁵ নিয়ে আসো, তাহলে সেটা কিন্তু সরাসরি ডাইনে কনভার্ট হবে। খেয়াল করে দেখো তো, আমি যদি তোমাদেরকে দেখাই, গ্রাম, সেন্টিমিটার, সেকেন্ড ইনভার্স 2 এটা আসলে কিসের একক? অবশ্যই এটা কিন্তু ডাইনের একক। তার মানে আমি সরাসরি এখানে কিন্তু এই মানটা লিখতে পারি। তো আমি কোন মানটা লিখতে পারি? 13825.72, তারপর আমি লিখতে পারি ডাইন, কারণ আমরা এটাকে ডাইনে কনভার্ট করেছি। এখন এটাকে আমরা আরেকটু কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে কি, তুমি যদি এই মানটাকে একটু অন্যভাবে লেখো, দ্যাট মিন্স তুমি যদি এটাকে কি বলবো, 10⁵ গুণ করে লেখো, তাহলে এটা অনেকটা এরকম হবে, 0.138, তারপর হচ্ছে 2, এতটুকু লিখলাম আমি, ইন্টু 10⁵ লিখলাম। এভাবেও কিন্তু এটাকে প্রকাশ করা যায়। তাহলে এটা আমাদের কী হিসেবে কাজ করবে? অবশ্যই ডাইন ইউনিটে কাজ করবে। আবার তুমি জানো 10⁵ ডাইন যেটা, এটা আসলে নিউটন হিসেবে কাজ করে। তার মানে আমাদের এখানে টোটাল জিনিসটা এখন নিউটনে কনভার্ট হয়ে যাবে। তাহলে 0.1382, এটার মান যা আছে তাই থাকবে, আর এখানে এতটুকু অংশ হবে কি? শুধুমাত্র নিউটন। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে 1 পাউন্ডাল যেটা, সেটা হচ্ছে আমাদের 0.1382 নিউটন। এবং একই সাথে আমরা এখানে আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে 1 পাউন্ডাল যেটা, সেটা হচ্ছে আমাদের 13825.72 ডাইন। তাহলে আমাদের এখানে দুইটা ইউনিটই কি খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কতগুলো জিনিস চলে এসেছে। একটা হচ্ছে 1 নিউটনের মানটা চলে এসেছে, ডাইনের সাথে আমরা এটা সম্পর্ক তৈরি করেছি। আবার আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকটা জিনিস মানে আরও দুইটা জিনিস এসেছে। একটা হচ্ছে আমাদের এখানে 1 পাউন্ডালের মানটা এসেছে, তার মানটা এসেছে আমাদের এখানে ডাইনের মতো করে, মানে ডাইন ইউনিটে। এবং আরেকটা আমি দেখতে পাচ্ছি 1 পাউন্ডাল এসেছে, সেটা এসেছে সরাসরি নিউটন এই ইউনিটের মাধ্যমে। তো এই যদি হয় আমাদের এখানে অবস্থা, তার মানে এই তিনটাই হচ্ছে কি আমাদের এখানে মেইন বিষয়। এবার বল সম্পর্কে তোমাদেরকে দারুণ কিছু আইডিয়ার কথা বলবো, যেগুলো তোমরা অনেকে হয়তো জানতে না। তার মধ্যে প্রথমটা হচ্ছে, বল প্রয়োগের ফলে আমরা কোনো একটা বস্তুর কেবলমাত্র বেগের মানটাকে পরিবর্তন করতে পারি। এখন বেগের মান মানে কি? মানে হচ্ছে, খেয়াল করে দেখো, আমরা বেগ বলতে বুঝি হচ্ছে একটা ভি ভেক্টর, এটা হচ্ছে বেগ। তার মানে বেগটা হচ্ছে যেহেতু একটা ভেক্টর, তার মানে এর মানও থাকবে, দিকও থাকবে। আমি যদি শুধুমাত্র মান নিয়ে কাজ করি, তার মানে আমাদের এখানে দুই পাশে দুইটা মডুলাস চিহ্ন দিতে হবে, কেননা মডুলাসের মাধ্যমে কোনো একটা ভেক্টরের মানকে বোঝানো যায়। তাহলে বেগের মান আমরা ইচ্ছে করলে এভাবেও লিখতে পারি, ভেক্টর ছাড়া কোনো একটা ভিকে লিখতে পারি। এবং তোমরা যেন বেগের মান হিসেবে যেটা কাজ করে তার একটা আলাদা নাম আছে, তাকে আমরা দ্রুতি বলে থাকি বা স্পিড বলে থাকি। তার মানে কোনো একটা বস্তু কতটুকু স্পিডে দৌড়াচ্ছে বা চলছে, সেই স্পিডের মানটাকে আমরা পরিবর্তন করতে পারি বল প্রয়োগের মাধ্যমে। তার মানে বল প্রয়োগ করলে কোনো একটা বস্তুর দ্রুতি পরিবর্তন হয়, অথবা ওই বস্তুটার স্পিডের পরিবর্তন হয়। তারপরে যে বিষয়টা, সেটা হচ্ছে কেবলমাত্র বেগের দিক পরিবর্তন করতে পারে আমরা যদি বল প্রয়োগ করি। তাহলে কোনো একটা বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, তাহলে ওই বস্তুটার মধ্যে যে বেগটা ছিল সেই বেগের দিকটা পরিবর্তন হতে পারে, বাট বেগের যে মানটা আছে সেটা সেম থাকতে পারে। যেমন এটার খুব সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে কি, আমাদের কেন্দ্রবিমুখী বল। তোমরা যখন একটা বৃত্তাকার রাস্তা ধরে চলতে থাকবে, তখন ওই বৃত্তাকার রাস্তায় কিন্তু প্রতি মুহূর্তে তুমি দেখতে পাবে তোমার বেগের পরিবর্তন হচ্ছে দিকের, কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তুমি যদি একটা গাড়িকে সমবেগে চালাতে চাও কোনো একটা বৃত্তাকার পথ জুড়ে, তখন তোমার উপর কেবলমাত্র কেন্দ্রবিমুখী বলটাই কাজ করবে, যার বিপরীত দিকটা তোমার উপর ইফেক্ট পড়বে। দ্যাট মিনস তুমি বারবার মনে করবে যে তোমার বেগের দিকটা চেঞ্জ হচ্ছে, বাট সমবেগে যেহেতু গাড়ি চালাচ্ছ, তার মানে বেগের মানটা কি থাকবে? সেম থাকবে। তার মানে আমরা বল প্রয়োগে শুধুমাত্র বেগের দিকটা পরিবর্তন করতে পারি। এবং কেন্দ্রবিমুখী বল যেটা, সেটাও এক ধরনের বল, এবং সেটা অবশ্যই প্রতি মুহূর্তে তোমার বেগের দিক পরিবর্তন করে। তারপর খেয়াল করে দেখো, আমরা বল প্রয়োগের মাধ্যমে বেগের মান এবং দিক দুটোই কিন্তু একই সাথে এখন পরিবর্তন করতে পারি। তার মানে আমরা চাইলে, এই যে এখানে বেগটা দেখতে পাচ্ছি, বেগের উপর একটা ভেক্টর আছে, এর মানে হচ্ছে বেগের মানও আছে, দিকও আছে। বেগের মানকে আমরা দ্রুতি বলি। তাহলে এই যে মান এবং দিক দুটোকে চাইলে আমি ইচ্ছে করলে পরিবর্তন করতে পারি। যেমন আমি বলতে পারি, কোনো একটা গাড়ি হয়তো 5 মিটার/সেকেন্ড বেগে উত্তর দিকে চলছে। এখন আমি বল প্রয়োগের ফলে হলো কি, গাড়িটা এখন দক্ষিণ দিকে তোমার ধরো 2 মিটার/সেকেন্ড গতিতে চলছে। তাহলে আমি বলতে পারলাম এখানে আমরা বেগের মানও পরিবর্তন করতে পারছি, দিকও পরিবর্তন করতে পারছি শুধুমাত্র বল প্রয়োগ করার মাধ্যমে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কি, খেয়াল করে দেখো, কোনো একটা বস্তুর আকারকে পরিবর্তন করতে পারি আমরা বল প্রয়োগের মাধ্যমে। দ্যাট মিনস আকার বলতে আসলে কি বোঝায়? আকার বলতে আসলে বোঝায়
কোনো একটা বস্তু কতটুকু ছোট বা কোনো একটা বস্তু কতটুকু বড়। দ্যাট মিন্স ধরো তোমার কাছে একটা বিশাল বস্তু আছে এবং এটা খুবই সফট একটা বস্তু, তুমি 2 হাতের মধ্যে ধরে সেটাকে একদম বল প্রয়োগ করে খুব কনজাস্টেড করে দিলে বা খুব সংকুচিত করে দিলে। তো এক্ষেত্রে আমরা বস্তুটার আকার পরিবর্তন করেছি, বস্তুটা বড় ছিল সেটা ছোট হয়ে গেছে। তার মানে আকার বিষয়টা আসলে অনেকটা এরকম যে ধরো তোমার কাছে এরকম একটা বৃত্তাকার বল ছিল, এটা অনেক বড়, তুমি চারপাশ থেকে এটাকে চাপ দিয়ে বা বল প্রয়োগ করে ছোট্ট একটা বৃত্তাকার বলে কনভার্ট করে ফেললে। তার মানে এখানে কিন্তু আমাদের আকারের পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল বৃহৎ আকার, এখন হয়ে গেছে সেটা ক্ষুদ্রাকার। তার মানে আকারের পরিবর্তন মানে হচ্ছে কি এটা আসলে তার সাইজের পরিবর্তন হয়ে গেছে। তাহলে বল প্রয়োগ করে আমরা কোনো একটা বস্তুর সাইজ পরিবর্তন করতে পারি। তারপর আমরা যদি বল প্রয়োগ করি তাহলে কোনো একটা বস্তুর আকৃতি বা শেপ পরিবর্তন হয়ে যাবে। যেমন তোমাদেরকে আমি আগের এক্সাম্পলটা দেখে, ধরো তোমার কাছে একটা এরকম গোলাকার বস্তু আছে, তুমি করলে কি এটাকে চারপাশ থেকে বল প্রয়োগ করে টোরে তোমার হাতের মাধ্যমে এটাকে ত্রিভুজ আকার করে ফেললে। দ্যাট মিনস তার আকৃতি এখন হয়ে গেল ত্রিভুজের মতো। তার মানে বল প্রয়োগের মাধ্যমে আমরা কোনো একটা বস্তুর সাইজ এবং শেপ দুইটাই পরিবর্তন করতে পারি, যেখানে শেপ মানে হচ্ছে কি আকৃতি। তারপরে আমরা একসাথেই দুইটা করতে পারি। দ্যাট মিনস কোনো একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করার পর আকার আকৃতি দুইটি পরিবর্তন করতে পারবে। এখন আরেকটা মজার বিষয় আছে, সেটা আমি এখানে লিখিনি, সেটা হচ্ছে বল প্রয়োগের ফলে আমাদের ওই বস্তুটার উপর একটা নির্দিষ্ট গতি ও রাশি কাজ করে, সেটা হচ্ছে ত্বরণ। তার মানে আমরা যখন বল প্রয়োগ করব অবশ্যই আমাদের সেই ক্ষেত্রে একটা ত্বরণ কাজ করবে এবং বলের দিক যেদিকে হবে ত্বরণের দিক সেদিকেই হবে। ধরো তুমি বল প্রয়োগ করেছো সামনের দিকে, তার মানে তোমার ত্বরণটা কিন্তু অবশ্যই সামনের দিকে হবে, অন্য কোনো দিকে হবে না। এখন এখানে কিন্তু দুইটা ভিন্ন কেস আছে। ফার্স্ট কেস হচ্ছে কি আমাদের এখানে বল এবং ত্বরণ এদের যে দিকটা আছে এটা সেম দিকে হতে পারে, এটা হচ্ছে ফার্স্ট কেস। দ্যাট মিনস আমি যেদিকে বল প্রয়োগ করলাম বস্তুর ত্বরণ কিন্তু সেদিকে হতে পারে। এখন ভিন্ন আরেকটা কেস হচ্ছে কি আমি বল যেদিকে প্রয়োগ করলাম সেদিকে আমাদের ত্বরণের দিক হলো না, তখন কি হবে খেয়াল করে দেখো। আমি ধরো বল প্রয়োগ করেছি কথার কথা নিচের দিকে, অথবা খুব সহজভাবে ধরে আমি বল প্রয়োগ করেছি সামনের দিকে, বস্তুর ত্বরণ হলো হচ্ছে আরেক দিকে, তখন কি হবে? তখন কিন্তু ভিন্ন একটা কেস ঘটবে। তখন আমরা বলতে পারি আমাদের এই বল প্রয়োগের জন্য আমাদের যে ত্বরণটা দেখতে পাচ্ছি সেই ত্বরণটা আসলে সত্যিকার অর্থে ঘটেনি। আমাদের ত্বরণটা আসলে কিভাবে ঘটেছে তুমি দেখতে পাবে। আমাদের বল বরাবর আমি যদি ত্বরণের একটা উপাংশ নিই তাহলে এটাই হচ্ছে কি বল বরাবর ত্বরণের উপাংশ, যেটাকে আমি ডট ডট দিয়ে দেখিয়েছি। এবং তুমি যদি ধরে নাও এটা হচ্ছে থিতা কোণ, তার মানে আমি বলতে পারি আমাদের ত্বরণের একটা উপাংশ দ্যাট মিনস এ কস থিতা, এটা হচ্ছে একদম বলের সাথে সাথে কাজ করছে, বা বল যেদিকে কাজ করে আমাদের এখানে ত্বরণের উপাংশটা কি একই দিকে কাজ করে। তখন আমি বলতে পারি যে হ্যাঁ আমাদের এই বল প্রয়োগের ফলে আসলে এই পরিমাণ ত্বরণ সম্পূর্ণটা কাজ করে নেই, এই পরিমাণ ত্বরণের কেবলমাত্র এই কস্থিত অংশটা কাজ করেছে। তাহলে মনে রাখবে যে বল প্রয়োগের ফলে আমাদের ত্বরণ যে সবসময় সেম দিকে হয় তা না। এখন আমি যদি সেম কেসটাকে একটু অন্যভাবে বলি, দেখো কীভাবে বলতে পারি। তুমি ধরো আমি কি বলবো, আমি এই কালারটা নিচ্ছি, দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ তোমার ত্বরণটা হয়েছে একদম একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর, তাই না? এখন তুমি বল যেটা প্রয়োগ করেছো সেটা কিন্তু প্রয়োগ করেছো সরাসরি অনুভূমিক বরাবর বা পজিটিভ এক্স অক্ষ বরাবর। এখন এখানে কিন্তু আমরা হিসাবটা অন্যভাবে করতে পারি। কীভাবে করতে পারি? আমরা এখন বলতে পারি যে আমাদের বল যেটা প্রয়োগ করেছি তার একটা উপাংশ বা অংশ সেটা ত্বরণ বরাবর কাজ করে, এবং ওই ত্বরণ বরাবর কাজ করা উপাংশের জন্য আমাদের এখানে এই পরিমাণ ত্বরণ তৈরি হয়েছে। তো এটা আমরা কীভাবে সাজাতে পারি? তোমার ধরো এই পরিমাণ ত্বরণ বরাবর সমান্তরালে আমি বলের একটা উপাংশ নিলাম, ধরো এই হচ্ছে আমাদের সেই বলের উপাংশটা, এবং এটাকে আমরা নিলাম হচ্ছে ঠিক এভাবে, যেটা দেখতে পাচ্ছ সরাসরি ত্বরণের যে উপাংশ মানে ত্বরণের যে মানটা আছে বা দিকটা আছে তার সমান্তরাল। তাহলে আমি এখানে ধরো একটা থিতা পরিমাণ কোণ নিলাম, তাহলে এটা যদি হয় আমাদের এফ পরিমাণ বল, তাহলে এটা অবশ্যই হবে কি আমাদের এফ কস থিতা। তার মানে এফ কস থিতা হচ্ছে কি আমাদের বলের একটা উপাংশ যেটা সরাসরি ত্বরণের সমান্তরালে কাজ করে। তখন আমি সেম কথাটা বলতে পারবো যে আমাদের এখানে যে ত্বরণটা তৈরি হয়েছে সেটা আসলে তৈরি হয়েছে আমাদের এই সম্পূর্ণ বলের একটা উপাংশ, দ্যাট মিনস এফ কস থিতা এই উপাংশের মাধ্যমে। তাহলে এখানে আসলে দুইটা বিষয় সত্য। তুমি বলতে পারো বলের একটা অংশ দিয়ে আমাদের ত্বরণ তৈরি হয়েছে, অথবা তুমি বলতে পারো ত্বরণের একটা অংশ তৈরি হয়েছে আমাদের এই বলটা দিয়ে। তাহলে খুব ইজি এবং শর্টকাটে আমি যদি বলি তাহলে আমি বলতে পারি আমাদের এফ পরিমাণ যে বলটা আছে সেটা আসলে এই পরিমাণ ত্বরণের এই কস থিতাকে তৈরি করেছে, অথবা আমরা অন্যভাবে বলতে পারি এফ পরিমাণ বলের এফ কস থিতা যে অংশটা আছে সেটা শুধুমাত্র আমাদের এই ত্বরণটাকে তৈরি করেছে। তার মানে সবসময় মনে রাখবা আমাদের বল যেদিকে কাজ করবে ত্বরণও সেদিকে কাজ করবে। হতে পারে সেটা বলের উপাংশ, হতে পারে সেটা ত্বরণের উপাংশ, বাট তাদের দিকটা অবশ্যই সেম থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছ এ কস থিতা এবং এফ এরা দুজনে কি সমান্তরাল। আবার এখানে দেখতে পাচ্ছ নিচের ছবিতে যে এফ কস থিতা এবং এই ত্বরণ এরাও কি সমান্তরাল। তার মানে সমান্তরাল বরাবর আমাদের এখানে বল এবং ত্বরণ অল টাইম কাজ করবে।
তারপর আরেকটা কথা আছে, তোমরা ছোটবেলা থেকে খুব বিখ্যাত একটা সূত্র দেখে এসেছো, সেটা হচ্ছে এফ ইজিক্যাল টু এম এ। দ্যাট মিনস কোনো একটা বস্তুর উপর প্রয়োগকৃত বল হচ্ছে ওই বস্তুর ভর এবং ত্বরণের গুণফলের সমান। তো এখন এই সূত্রটার একটা সিগনিফিক্যান্স আছে, সেটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি ধরে নাও আমাদের এখানে আমি কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করলাম এবং ওই বস্তুটার কোনো ত্বরণ ঘটলো না। ত্বরণ না ঘটা মানে হচ্ছে কি ওই বস্তুটার কোনো বেগের পরিবর্তন ঘটলো না। তখন কি হবে? তখন আমাদের ত্বরণের মান শূন্য হবে এবং প্রয়োগকৃত বলের মান কি শূন্য হবে। আর যখন বলের মানটা শূন্য হয় তখন সেটাকে কিন্তু আমরা আর বল বলতে পারি না। তার মানে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করার পর যদি তার ত্বরণের পরিবর্তন হয়, মানে একটা ত্বরণ যদি ঘটে অথবা বেগের যদি পরিবর্তন হয়, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, আমরা ওই বস্তুর উপর বল প্রয়োগ করেছি বা ওই বস্তুটার উপর বল কাজ করেছে। বা যদি ওই বস্তুর কোনো অবস্থার পরিবর্তন না হয় বা স্টেটের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আমি কখনোই বলতে পারবো না যে হ্যাঁ, আমি ওই বস্তুর উপর বল প্রয়োগ করিনি। তার মানে পদার্থবিজ্ঞানের ভাষাটা হচ্ছে এরকম, তুমি ধরে নাও আমি একটা বস্তু তোমাকে দেখাচ্ছি, ধরো এটাই আমাদের বস্তু, এই যে ছোট্ট এটা হচ্ছে আমাদের বস্তু, না এটাকে আমি বস্তু ধরলাম না, ধরো এটা হচ্ছে আমাদের এখানে একটা বস্তু। তো এখন ধরো এই বস্তুটা স্থিরভাবে বসে আছে, ভালো কথা, স্থিরভাবে বসে আছে। এখন আমি করলাম কি, বস্তুটার দিকে যে কোনো একটা দিকে আমি এখানে একটা বল প্রয়োগ করলাম 1 নিউটন। এখন 1 নিউটন বলটা আসলে সাফিসিয়েন্ট না এই বস্তুটাকে সরানোর জন্য। এখন আমি তো জানি যে আমি এই বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করেছি, বাট বাইরে থেকে কোনো একজন অবজারভার বা কোনো একজন মানুষ যদি তাকায়, তাহলে সে কি দেখবে? সে দেখবে যে বস্তুটা নড়ছে না। তাহলে তার মধ্যে যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে সে চিন্তা করবে আমাদের এই বস্তুটা সম্পূর্ণভাবে স্থির, তার মানে এই বস্তুর উপর কোনো প্রকার কোনো বল প্রয়োগ করা হয়নি, তার মানে বস্তুটার মধ্যে কোনো ত্বরণ নেই, কোনো বেগের পরিবর্তন নেই। তাহলে এই মানুষটার চিন্তা বা অবজারভারের চিন্তা হচ্ছে এই বস্তুটার উপর প্রযুক্ত বল শূন্য। এখন দেখো, তুমি কিন্তু 1 নিউটন বল প্রয়োগ করেছো, এটা তুমি জানো, বাট অবজারভার কি জানে? সে জানে যে এই বস্তুটা যেহেতু সরেনি বা পরিবর্তন হয়নি তার অবস্থার, তাই ওর মধ্যে অ্যাপ্লাই করা বল কি শূন্য। তাহলে তুমি বলতে পারো যে ফিজিক্সের ভাষায় অবশ্যই বল হচ্ছে এমন একটা ঘটনা বা এমন একটা প্রক্রিয়া বা এমন একটা জিনিস যেটা আমি কোনো একটা বস্তুর উপর যদি অ্যাপ্লাই করি, অবশ্যই ওই বস্তুটার একটা স্টেট বা অবস্থার পরিবর্তন হতে হবে। সে যদি স্থির থাকে তাকে অবশ্যই তাকে গতিশীল হতে হবে, অথবা তার যদি বেগ শূন্য থাকে অবশ্যই তার নির্দিষ্ট একটা দিকে বেগ বাড়তে হবে, অথবা তার একটা ত্বরণ থাকতে হবে। তাহলে কোনো একটা বস্তুর মধ্যে ত্বরণ নেই, কোনো একটা বস্তু স্থিরভাবে দাঁড়িয়ে আছে, কোনো একটা বস্তু সমবেগে চলছে, আমরা এখান থেকে ডিসিশন নিতে পারি কি যে ওই বস্তুর উপর আসলে কোনো বলই কাজ করেনি। তার মানে বল যদি হতে হয়, বল যদি সত্যিকার অর্থে আত্মপ্রকাশ ঘটাতে চায়, তাহলে অবশ্যই তাকে কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। বস্তুটা যদি স্থির থাকে তাকে গতিশীল করতে হবে, অথবা বস্তুটা যদি সমবেগে চলতে থাকে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ ত্বরণ অ্যাপ্লাই করে তার ত্বরণটা বাড়াতে হবে বা কমাতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের এখানে বলের মূল বিষয়। এবং বল যে সবসময় ত্বরণ তৈরি করে তা না, ত্বরণের বিপরীত যে রাশিটা আছে দ্যাট মিনস মন্দন, এটার জন্য কিন্তু আমাদের বল দায়ী। তার মানে খুব সহজ কথা হচ্ছে, বল প্রয়োগ করলে কোনো একটা বস্তু ত্বরণ ঘটবে অথবা মন্দন ঘটবে, অথবা কোনো একটা বস্তু স্থির অবস্থা থেকে গতিশীল হওয়ার চেষ্টা করবে। এখন আরেকটা বিষয় আছে এখানে, খেয়াল করে দেখো। ধরো তুমি যে বস্তুটাকে দেখতে পাচ্ছ, দ্যাট মিনস এই যে এখানে একটা বস্তু বসে আছে, তুমি এই বস্তুটার উপর 1 নিউটন বল প্রয়োগ করলে এবং বস্তুটা আগে ছিল বৃত্তাকার, এখন সে হয়ে গেছে ট্রায়াঙ্গুলার বা একটা ত্রিভুজের মতো। তখন বাইরে থেকে যে অবজারভারটা বসে আছে সে দেখলো কি? সে দেখলো আমাদের এই বস্তুটা কোনো প্রকার কোনো অবস্থানে পরিবর্তন ঘটায় নাই, বাট তার যেই আকৃতিটা আছে বা শেপটা যে আছে তার, সেটা চেঞ্জ হয়ে গেছে। তখন এই অবজারভার মনে করবে যে হ্যাঁ, এখানে অবশ্যই একটা বল প্রয়োগ করা হয়েছে। তার মানে তুমি কিন্তু চাইলে কোনো একটা বস্তুকে তার অবস্থার পরিবর্তন না ঘটিয়ে বা অবস্থানের পরিবর্তন না ঘটিয়েও কেবলমাত্র আকৃতি বা আকার পরিবর্তনের মাধ্যমেও মানুষকে বোঝাতে পারবে যে হ্যাঁ, আমি ওর উপর বল প্রয়োগ করেছি। আবার তুমি ধরো আমাদের এই বস্তুটা গোলগাল বসে আছে একটা বৃত্তাকার, হঠাৎ করে বস্তুটাকে বল প্রয়োগ করার ফলে সে আরেকটু বড় সড়ো হয়ে গেল, এই যে এরকম একটা বড় বলে পরিণত হয়ে গেল। তার মানে তুমি এখানে কী করেছো? আসলে এই বস্তুটাকে ধরে টান দিয়েছো, সব দিক থেকে টেনেছো, যার ফলে আমাদের বস্তুটা বড় হয়ে গেছে। তখন আমাদের এই যে অবজারভারটা দাঁড়িয়ে আছে বাইরে থেকে, সে যদি দেখে যে আমাদের বস্তুটা আগে ছোটো ছিল এখন বড় হয়ে গেছে, তার মানে সে সন্তুষ্ট হবে, যে বলবে হ্যাঁ, অবশ্যই আমরা এই বস্তুর উপর বল প্রয়োগ করতে পেরেছি। তার মানে দেখো, এই দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। বল প্রয়োগ করলে আমাদের এখানে 3টা ঘটনা আলাদাভাবে ঘটে। দ্যাট মিনস বস্তুর বেগের মানের পরিবর্তন হয়, দিকের পরিবর্তন হয়, অথবা মান দিক দুটোই পরিবর্তন হয়। তাহলে 3টা হচ্ছে একটা স্বতন্ত্র ঘটনা বা একত্রিত ঘটনা। আবার তুমি যদি নিচের এই 3টার দিকে তাকাও, তাহলে এই 3টাও কি সম্পূর্ণ স্বতন্ত্র ঘটনা। তাহলে তুমি উপরের 3টার থেকে যে কোনো একটা ঘটাতে পারো, নিচের 3টা ঘটনার থেকে যে কোনো একটা ঘটনা ঘটাতে পারো। যদি ঘটাতে পারো তাহলে আমাদের অবজারভারটা সন্তুষ্ট হয়ে বলবে বা স্যাটিসফাই হয়ে বলবে যে হ্যাঁ,
ওই বস্তুর উপর সত্যিকার অর্থে বল প্রয়োগ হয়েছে। তার মানে আমি এখানে তোমাদেরকে দুটো বিষয় টোটালি ভাগ করে দিয়েছি। উপরের যে তিনটা বিষয় দেখতে পাচ্ছ, এই তিনটা বিষয়ের মধ্যে যে কোনো একটা ঘটনা যদি তুমি ঘটাতে পারো কোনো একটা বস্তুতে, তাহলে বুঝে নিব আমি যে তুমি ওই বস্তুর উপর বল প্রয়োগ করেছো। অথবা তোমরা যদি নিচের তিনটা ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটাতে পারো, তাহলে কিন্তু আমি বুঝে নেব তুমি ওই বস্তুর উপর বল প্রয়োগ করেছো। তাহলে বল প্রয়োগ করার ফলে আমরা টোটাল এরকম 6টা ঘটনা ঘটাতে পারি, এবং যার মধ্যে যে কোনো একটা ঘটনা যদি ঘটে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, ওই বস্তুর উপর নির্দিষ্ট পরিমাণ বল প্রযুক্ত হয়েছে। এরপরে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বল আসলে কিভাবে কাজ করে। তার জন্য আমরা কয়েকটা কেস নেব। ফার্স্ট কেসটা একটু দেখো। আমাদের এখানে কোনো একটা বস্তু স্থিরভাবে বসে আছে, যার আদি বেগ হচ্ছে 0, শেষ বেগ হচ্ছে 0। আমরা করলাম কি, এই এমভরের বস্তুর উপর একটা নির্দিষ্ট বল প্রয়োগ করলাম একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল বরাবর। তাহলে দেখো আমাদের এখানে এফ যে বলটা আসছে, সেটা কিন্তু বলা যায় একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল, ধরে নাও থিতা পরিমাণ অ্যাঙ্গেল নিয়ে কাজ করছে এই বস্তুটার উপর। তো যখন তুমি দেখতে পাচ্ছ অনুভূমিকের সাপেক্ষে থিতা পরিমাণ কোণ নিয়ে বলটা কাজ করছে, এই বল কাজ করার ফলে আমরা নিচের যে কন্ডিশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই বস্তুটার যে শেষ বেগ সেটা বেড়ে গেল। শেষ বেগটা কেন বাড়লো? দেখো, শেষ বেগ কিন্তু আমাদের আগে ছিল 0, বাট এখন আমি দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট সময় পর শেষ বেগটা 0-র চেয়ে বেশি বড় হয়ে গেছে। তার মানে বল প্রয়োগের ফলে আমাদের এখানে যেই গতিটা আছে, কোনো একটা বস্তু যেটা স্থির ছিল তার গতিটা বেড়ে গেছে। তাহলে উপরের কন্ডিশনটা হচ্ছে t=0 সময়, আর নিচে যে কন্ডিশনটা সেটা হচ্ছে t=t সময়। তার মানে একটা নির্দিষ্ট সময় পর বল প্রয়োগের ফলে কোনো একটা বস্তুর যে বেগ আছে সেই বেগের মানটা বাড়ে। এখন খেয়াল করো, বল কিন্তু আমরা প্রয়োগ করেছি কি বরাবর? অবশ্যই একটা নির্দিষ্ট কোণ বরাবর। তার মানে বলের যে দিক দিয়ে আমি প্রয়োগ করেছি বস্তুর উপর, সেদিক বরাবর কিন্তু অবশ্যই একটা ত্বরণ কাজ করবে এ। তার মানে আমি দেখতে পাচ্ছি আমাদের নিচের ছবিতে যেখানে বস্তুটা অলরেডি এখন গতিশীল, তার মানে ওর মধ্যে এখানে একটা ত্বরণ কাজ করবে। ত্বরণ কাজ করার মেইন কারণটা হচ্ছে কি, তার আদি বেগ হচ্ছে 0, এখন শেষ বেগটা কিন্তু 0-র চেয়ে বেশি। তার মানে যেহেতু শেষ বেগটা একটু বেড়ে গেছে, তাই এখানে একটা ত্বরণের তৈরি হবে। এবং এই ত্বরণটা কিন্তু তৈরি হবে আমাদের এফ বলের জন্য না, ত্বরণটা তৈরি হবে এফ বলের যে উপাংশটা কাজ করেছে এই বস্তুর উপর, সেই উপাংশের জন্য। দ্যাট মিনস আমি এখানে যদি থিতা দিই, তাহলে আমি বলতে পারি এক্স অক্ষ বরাবর বা অনুভূমিকের সাথে আমাদের এখানে এফ কস থিতা বলের এই উপাংশটা কাজ করে। তাহলে এখানে যে ত্বরণটা তৈরি হয়েছে, এটা কেবলমাত্র তৈরি হয়েছে এফ কস থিতা এতটুকু পরিমাণ উপাংশের জন্য। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে বল যেদিকে কাজ করে বা বলের উপাংশ যেদিকে কাজ করে, সেদিকে কিন্তু ত্বরণ তৈরি হয়। আর এখানে অবশ্যই বলের আরেকটা সুন্দর ধর্ম আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্থির বস্তুর উপর আমরা বল প্রয়োগ করাতে ওই বস্তুটার কিন্তু গতি বেড়ে গেছে বা বেগের মানটা বেড়ে গেছে। যেহেতু তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে আদি বেগটা আগে ছিল 0, শেষ বেগও কি 0 ছিল, বাট এখানে দেখতে পাচ্ছি শেষ বেগের মানটা বেড়ে গেছে। আর যখনই কোনো একটা বস্তুর উপর বেগের মানটা বেড়ে যাবে, তার মানে সেখানে অবশ্যই একটা ত্বরণ তৈরি হবে। তো এই যদি হয় আমাদের বলের কাহিনী, বল আমাদের স্থির বস্তুকে গতিশীল করে এবং কোনো একটা স্থির বস্তুর যে বেগটা আছে সেই বেগের মানটাকে বহুগুণ পরিমাণ বাড়িয়ে দিতে পারে। তারপর আমরা আরেকটা কেস দেখবো, সেটা হচ্ছে বল কিভাবে কাজ করে। খেয়াল করে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো একটা বস্তু এম ভরে বস্তু এবং সেটা কিন্তু একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলছে। তার মানে ওর আদি বেগটা কিন্তু 0 না, আদি বেগটা হচ্ছে 0-এর চেয়ে বেশি কিছু। তুমি ধরে নাও তার আদি বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এবং কিছুক্ষণ পর তুমি দেখতে পাবে যে তার যেই বেগটা আছে সেটা হঠাৎ বেড়ে গেছে আদি বেগের চেয়ে। ধরো v> u হচ্ছে, ভি এর মানটা এখন 7 মিটার পার সেকেন্ড। কখন এটা বাড়বে? যখন আমি বস্তু যেদিকে চলছে সেদিক বরাবর একটা বল প্রয়োগ করব। তো তুমি ধরো না আমাদের এই বস্তুটা সামনের দিকে যেহেতু চলছে, তার মানে তার বেগটা ছিল 5 মিটার পার সেকেন্ড, যেটা ছিল আদি বেগ, এবং এটা ছিল সমবেগ। যখন আমি বল প্রয়োগ করব, তখন এই সমবেগটা পরিবর্তন হয়ে একটা বিশাল বেগে রূপ নেবে, যার মানটা আমি ধরে নিলাম 7 মিটার পার সেকেন্ড। তাহলে আমি বল যেদিকে প্রয়োগ করবো, আমাদের এখন ত্বরণও কি সেদিকে কাজ করবে। তাহলে এখানে একটা বস্তু যে হচ্ছে সমবেগে চলছিল, এই সমবেগে চলা বস্তুর উপর আমি যদি বল প্রয়োগ করি, তাহলে এই বলের জন্য আমাদের সমবেগে থাকা বস্তুটার বেগটা বাড়বে বা বেগের মানটা বাড়বে। তার মানে বল হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো সমবেগে চলা বস্তুর উপর কাজ করে ও বস্তুর বেগের মানটা বাড়িয়ে দিতে পারে। তো এবার দেখো নিচের যে কেসটা, সেটা নিচে কিন্তু উল্টো কেস ঘটেছে। এটাও কি এম ভরের একটা বস্তু, এবং এই বস্তুটা প্রথমে ইউ পরিমাণ আদিবেগ নিয়ে চলছিল। তো তুমি ধরে নাও আমাদের এখানে আগের মতো ইউ এর যে মানটা সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এখন যেটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের এই বস্তুটা যখন সামনের দিকে চলছে, আমরা এখন ঠিক 180 ডিগ্রি বিপরীতে বা নেগেটিভ বরাবর একটা বল প্রয়োগ করলাম, সেটা হচ্ছে এফ পরিমাণ বল, এবং এই বলটা সম্পূর্ণভাবে ইউ আদিবেগের বিপরীতে কাজ করে। এবং কিছুক্ষণ পর আমি দেখতে পাচ্ছি কি, আমরা এখানে যে শেষ বেগটা পেয়েছি তার মানটা এখন ইউ এর চেয়ে ছোটো হয়ে গেছে। ধরো এটা হয়ে গেছে এখন 3 মিটার পার সেকেন্ড। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, যেদিক দিয়ে আমাদের বেগ কাজ করবে কোনো একটা বস্তুর, আমরা যদি বিপরীত দিক থেকে ওই বেগটাকে টানতে চাই কোনো একটা বলের মাধ্যমে, বা বিপরীত দিকে যদি আমি বল প্রয়োগ করি, তাহলে বস্তুর বেগটা কমে যাবে। তো এই যে এখানে বেগটা কমে যাচ্ছে, এখানেও কি একটা ত্বরণের মানে আবির্ভাব ঘটছে, কেননা তুমি জানো বস্তুর বেগের পরিবর্তন হলেই কি হয়, সেখানে একটা ত্বরণ তৈরি হয়। তার মানে আমরা এখানে বল প্রয়োগ করার মাধ্যমে কোনো একটা বস্তুর গতি পরিবর্তন করে দিয়েছি বা গতির মানটা কমিয়ে দিয়েছি, এবং একই সাথে এখানে একটা মন্দন তৈরি করেছি।
কেননা কোনো একটা বস্তুর গতি যদি কমে যায় বা বেগ যদি কমে যায় সে অবস্থাটাকে কী বলা হয়? মন্দন বলা হয়। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে বল প্রয়োগ করার পরে আমাদের একটা মন্দনও কিন্তু তৈরি হয়েছে। তাহলে আমি যখন দেখতে পাচ্ছি যে বস্তুটা একদম সমবেগে চলছে ইউ পরিমাণ, আমরা এই সমবেগের উপর কোনো একটা বল প্রয়োগ করলাম পেছনের দিকে, এবং সেই বলের জন্য আমাদের এখানে বেগের মানটা কমে গিয়ে 3 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে বল প্রয়োগের ফলে কোনো একটা বস্তুর উপর ত্বরণও ঘটানো যায়, মন্দনও ঘটানো যায়, স্থির বস্তুকে গতিশীলও করা যায়, অথবা গতিশীল বস্তুর যেই গতিটা আছে সেটাকেও পরিবর্তন করা যায়। তারপরে তোমাদেরকে আরেকটা কেসের কথা বলি, খেয়াল করে দেখো। এখানে আমাদের প্রথম যে উপরের ছবিটা আছে, এখানে কোনো একটা বস্তু সমবেগে চলছে কোনো একটা বৃত্তাকার পথকে ঘুরে। তাহলে যখন কোনো একটা বস্তু সমবেগে কোনো একটা বৃত্তাকার পথে চলে তখন ওই বস্তুটার বেগের মানটা সেম থাকে, বাট প্রতি মুহূর্তে তার বেগের দিকটা পরিবর্তন হয়। যেমন তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে বৃত্তাকার পথের উপর কয়েকটা বিন্দু আছে। ধরো বস্তুটা প্রথমে এই বিন্দুতে থাকলো, তখন তার যে বেগটা থাকবে, তুমি ধরে নাও বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এই মানের একটা বেগ থাকবে। বাট বেগের যেই দিকটা আছে সেটা হচ্ছে অবশ্যই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর থাকবে, দ্যাট মিনস সামনের দিকে থাকবে। আবার যখন বস্তুটা আমাদের এখানে বি বিন্দুতে চলে আসলো, তার যে বেগের মানটা সেটা তখনও 5 মিটার পার সেকেন্ড, বাট এই বস্তুটা এখন নিচের দিকে একটা নির্দিষ্ট বেগে কাজ করবে, যেহেতু সবসময় কোনো একটা বৃত্তাকার পথের স্পর্শক বরাবর রৈখিক বেগের যে ডিরেকশন বা দিকটা আছে সেটা কাজ করে। তার মানে আমি বুঝতে পারলাম এখানে আমাদের কিন্তু একটা বল কাজ করছে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। দ্যাট মিনস বৃত্তাকার এই রাস্তার একদম মাঝখানে একটা কেন্দ্র আছে এবং এই কেন্দ্র বরাবর একটা কেন্দ্রমুখী বল কাজ করে। তো এই কেন্দ্রমুখী বলের জন্যই আমাদের মূলত এই যে বেগ দেখতে পাচ্ছি, এই বেগের প্রতিটা মুহূর্তে ডিরেকশন বা দিক পরিবর্তন হচ্ছে। তার মানে বল জিনিসটা অবশ্যই কোনো একটা বেগের মানকে পরিবর্তন না করতে পারলেও তার দিকটাকে অবশ্যই পরিবর্তন করে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে প্রথম কেস। সেকেন্ড কেসটা দেখতে পাচ্ছি এখানে একটা প্রক্ষেপক বা বলা যায় ফ্রাশ দেখা যাচ্ছে বা প্রজেক্টাইল দেখা যাচ্ছে, যেটাকে আমরা ছুঁড়ে মেরেছি। তুমি যখন কোনো একটা প্রক্ষেপককে ছুঁড়ে মারো, অবশ্যই এই প্রক্ষেপকের উপর কিন্তু একটা অভিকর্ষজ বল কাজ করে, যেটাকে আমরা ওজন বলে থাকি। তার মানে এখানে আমাদের mg পরিমাণ বল কাজ করে, এবং একই সাথে আমরা যে ছুঁড়ে মেরেছি, ছুঁড়ে মারার ফলে আমাদের বিভিন্ন পয়েন্টে কিন্তু ভিন্ন ভিন্ন বেগ কাজ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রক্ষেপকটা মোটামুটি একটা পথ অতিক্রম করছে, সেটা হচ্ছে একটা প্যারাবোলা বা পরাবৃত্তের পথ। তো এই পথ অতিক্রম করার সময় তুমি ধরে নাও এটা হচ্ছে এই পয়েন্ট, তারপরে এটাকে ধরে নাও তুমি বি পয়েন্ট, আবার এটাকে তুমি ধরে নাও সি পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্টে আমাদের এই প্রজেক্টাইল বা ফ্রাশ বা প্রক্ষেপকের বেগের মান এবং দিক দুইটি কিন্তু পরিবর্তন হয়। দ্যাট মিনস তুমি যখন এটাকে বৃত্তাকার পথ হিসেবে কনসিডার করবে না, কোনো একটা পরাবৃত্ত হিসেবে কনসিডার করবে, তখন প্রজেক্টাইলের সবসময় প্রতিটা মুহূর্তে বেগের মান এবং দিক দুটি পরিবর্তন হতে পারে। এবং এই যে তার বেগের মান এবং দিক পরিবর্তন হচ্ছে, এটা পরিবর্তন হওয়ার মেইন রিজনটা হচ্ছে আমাদের এখানে অভিকর্ষজ বল, যেটাকে আমরা এফজি হিসেবে লিখে থাকি বা ওজন বল হিসেবে চিনে থাকি। তাহলে কোনো একটা প্রজেক্টাইল বা প্রক্ষেপকের ওজন বল যেটা আছে তার জন্য আমাদের এখানে প্রত্যেকটা মুহূর্তে তার বেগের মান এবং দিক পরিবর্তন হয়। তো এখানে বেসিক্যালি দুই ধরনের বেগ কাজ করে, একটা হচ্ছে হরিজন্টাল বরাবর বা অনুভূমিক বরাবর, একটা হচ্ছে উলম্ব বরাবর বা আমাদের লম্ব বরাবর। তো এই দুইটা যেই বেগ কাজ করে, সেই বেগের যেই লব্ধিটা পাওয়া যায়, সেই লব্ধি অনুসারে আমরা বুঝতে পারি যে প্রতি মুহূর্তে আমাদের এখানে বেগের মানটা পরিবর্তন হয়। তো এই হচ্ছে আমাদের এখানে কাহিনী। তাহলে বল যেটা করে সেটা হচ্ছে স্থির বস্তুকে গতিশীল বানায়, এবং কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে তাহলে তার মধ্যে একটা ত্বরণ তৈরি করে বা তার বেগটা পরিবর্তন করে দেয়। আর শুধুমাত্র যে বলের কাজ বেগের মান পরিবর্তন করা তা না, সে কিন্তু সাথে সাথে আমাদের দিকটাও পরিবর্তন করে দেয়, যেটা তোমরা এই দুটো এক্সাম্পলে দেখতে পাচ্ছ। তাহলে যখন আমরা বেগে কোনো একটা বৃত্তাকার পথে কোনো একটা বস্তুকে চালাবো, ওর বেগের মানটা সবসময় সেম থাকবে, বাট ডিরেকশন বা দিকটা পরিবর্তন হবে। বাট যখন আমরা কোনো একটা বস্তুকে এভাবে ছুঁড়ে মারবো, তখন তার বেগের মান এবং দিক দুটোই প্রতি মুহূর্তে পরিবর্তন হবে, কেবলমাত্র আমাদের বলের জন্য। এরপরে তারপরে আমি তোমাদেরকে দুইটা ছোট্ট বল সম্পর্কে জানাবো। একটা হচ্ছে ধ্রুবক বল আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল। ধ্রুবক বলটাকে বলা হয় কনস্ট্যান্ট ফোর্স এবং পরিবর্তনশীল বলটাকে বলা হয় ভ্যারিয়েবল ফোর্স। তো ধ্রুবক বল জানার জন্য আমরা এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেখি। একজন মানুষ একটা বস্তুকে ঠেলছে, দ্যাট মিনস বলা যায় পুশ করছে বা ধাক্কা দিচ্ছে। ধরো আমাদের বস্তুটা ছিল এই বিন্দুতে, পরবর্তীতে বস্তুটা বি বিন্দুতে চলে আসলে এই ধাক্কার ফলে, এবং এতটুকু পরিমাণ দূরত্বের যেই মান সেটা হচ্ছে ডি পরিমাণ দূরত্ব, বা বলা যায় ডিটা হচ্ছে একটা সরণ বা ডিসপ্লেসমেন্ট। এখন এই বস্তুটাকে যখন ঠেলছে আমাদের এই মানুষটা, তখন সে কিন্তু একটা নির্দিষ্ট বল প্রয়োগ করে ঠেলছে, এবং এই যে বলটা প্রয়োগ করেছে সেটি কিন্তু এফ পরিমাণ বল। এই বিন্দুতে আমি দেখতে পাচ্ছি বলের মানটা যা ছিল, বি বিন্দুতেও কিন্তু বলের মানটা একদম সেম আছে, এবং ডিরেকশনটাও কি সেম একই দিকে। তার মানে যখন কোনো একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করব, সময়ের সাথে যদি ওই বস্তুর উপর প্রয়োগ করা বলের মানটা পরিবর্তন না হয়, তাহলে আমি বলতে পারি আমাদের
ওই বলটা হচ্ছে একটা ধ্রুবক বল বা বলা যায় কনস্ট্যান্ট ফোর্স। তাহলে কনস্ট্যান্ট ফোর্স বা ধ্রুবক বলের জন্য আমি বলতে পারি যে ডিপি না, এটা হচ্ছে ডিএফ হবে, যেহেতু বলের পরিবর্তনটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি, ডিএফ দিয়ে। তো সময়ের সাথে বলের যে পরিবর্তনটা, এটা মানটা যদি শূন্য হয় তাহলে আমি বলতে পারি আমাদের এটা একটা ধ্রুবক বল হিসেবে কাজ করবে। তাহলে ডিএফ বাই ডিটি সেটা হচ্ছে সময়ের সাথে বলের পরিবর্তন। এবং এক্ষেত্রে সময়ের সাথে বলের পরিবর্তনটা না হওয়ার মেইন কারণটা হচ্ছে কি, আমি কনস্ট্যান্ট এর উপর একটা বল প্রয়োগ করছি। দ্যাট মিনস কন্টিনিউয়াসলি আমি এখানে একটা বল প্রয়োগ করছি। তার মানে প্রতি একক সময় আমি সেম পরিমাণ বল অ্যাপ্লাই করছি কোনো একটা বস্তুর উপর, যেটা করে থাকে আমাদের এখানে মহাকর্ষ বল। তুমি দেখবে তুমি যখন পৃথিবীর উপর কোনো একটা জায়গায় আছো, তখন কন্টিনিউয়াসলি তোমার উপর পৃথিবী তার কেন্দ্র থেকে একটা বলে টানছে তোমাকে। তার মানে এই যে আমাদের ওজন বলটা দেখতে পাচ্ছি, এটাও কি একটা কনস্ট্যান্ট ফোর্স বা ধ্রুবক বল হিসেবে কাজ করে। আবার তুমি যখন কোনো একটা বস্তুর উপর ধ্রুবক বলটা প্রয়োগ করবে, তখন ওই বস্তুটা কিন্তু একটা সুষম বেগে চলতে পারবে। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ এ থেকে বিতে যাওয়ার জন্য আমাদের এখানে বস্তুর উপর আমি কনস্ট্যান্ট বল অ্যাপ্লাই করেছি, তার মানে ওর একটা নির্দিষ্ট বেগ ছিল ভি। তুমি ধরো নাও ভি এর একটা যে কোনো মান ছিল, ধরো এখানে 2 মিটার পার সেকেন্ড ছিল। তার আমি দেখতে পেলাম যে আমরা যদি সমবেগটা নিশ্চিত করতে চাই কোনো একটা বস্তুর জন্য, তাহলে অবশ্যই আমরা ওই বস্তুর উপর একটা ধ্রুবক বল অ্যাপ্লাই করতে পারি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরিবর্তনশীল বল, বা বলা যায় আমরা যেটাকে বলে থাকি হচ্ছে ভ্যারিয়েবল ফোর্স। তো পরিবর্তনশীল বল সেটা একদমই সহজ, যে সময়ের সাথে যে বলের মানটা পরিবর্তন হয়ে যায় সেটা হচ্ছে আমাদের এখানে পরিবর্তনশীল বল। দ্যাট মিনস আমি ওর জন্য লিখতে পারি ডিএফ বাই ডিটি, এটা মানটা কখনোই শূন্য সমান হবে না। তার মানে সময়ের সাথে কোনো একটা বলের পরিবর্তনটা কখনই শূন্য হবে না। যদি পরিবর্তনটা শূন্য না হয়, তার মানে এটা কি পরিবর্তন হচ্ছে। যেমন আমি এখানে একটা স্প্রিং বল দেখতে পাচ্ছি, যখন তুমি বস্তুটাকে মানে স্প্রিংটাকে খুব বেশি পরিমাণ সংকুচিত করবে, তখন কিন্তু স্প্রিংয়ের মধ্যে থাকা যে বলটা আছে সেটা কিন্তু বেড়ে যাবে, যেটাকে আমরা বলি স্প্রিং বল। এবং তুমি যখন অনেক বেশি প্রসারিত করবে, তখনও কিন্তু স্প্রিংয়ের মধ্যে থাকা স্প্রিং বলটা বেড়ে যাবে। বাট তুমি যখন একদম সাম্য অবস্থায় রাখবে, স্প্রিংটাকে ধরে নাও এরকম একটা জায়গায় রাখবে, বা বলা যায় স্প্রিংটাকে তুমি টানও দিচ্ছ না, বা বলা যায় স্প্রিংটাকে তুমি বেশি পরিমাণ সংকুচিত করছো না, তখন কিন্তু স্প্রিংয়ের মধ্যে আমাদের এই বলটা শূন্যের কাছাকাছি হয়ে যাবে। তার মানে একটা স্প্রিং যখন স্বাভাবিক অবস্থা থাকে, ধরো আমরা একটা স্প্রিংকে এভাবে স্বাভাবিক অবস্থা রেখেছি, আমি এটাকে টানও দিচ্ছি না, আমি এটাকে সংকুচিত করছি না। দ্যাট মিনস সংকোচন প্রসারণ দুটোই বাদ দিয়ে দিয়েছি, স্প্রিংটা একদম নর্মাল অবস্থায় আছে, ওর মধ্যে কিন্তু কোনো বল আমরা দেখতে পাচ্ছি না, তার মানে স্প্রিং বলটা শূন্য। বাট যখনই আমি এটাকে সংকুচিত করব, স্প্রিংটা আমাকে প্রসারিত করার চেষ্টা করবে। আবার যখন আমি প্রসারিত করব স্প্রিংটাকে, তখন সে নিজে সংকোচন হওয়ার চেষ্টা করবে। তার মানে এই যে স্প্রিংটাকে টান দিলে বা বেশি পরিমাণ চাপা দিলে সে হচ্ছে একটা নির্দিষ্ট বল তৈরি করে, এটা মানটা কিন্তু সবসময় সেম থাকে না, এটা পরিবর্তন হয়। তো আমি বলতে পারি স্প্রিংয়ের যে বলটা, এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। তার মানে স্প্রিংয়ের বল আছে, তারপর হচ্ছে চুম্বকের যে বল সেটা আছে। তুমি চুম্বক দুটোর সামনে যদি দুটো চুম্বককে যদি খুব কাছাকাছি নিয়ে যাও, তাহলে দেখবে আকর্ষণ বলটা বাড়ছে। তুমি যখন দূরে সরিয়ে নেবে, তখন দেখবে আকর্ষণ বলটা কমবে। তার মানে চুম্বকের বলও কি একটা পরিবর্তনশীল বল। তারপর তুমি বলতে পারো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। দ্যাট মিনস খুব সহজ একটা উদাহরণ, যেমন তুমি ধরো তোমার কাছে একটা প্রোটন আছে এবং তোমার কাছে একটা ইলেকট্রন আছে। তো প্রোটন আর ইলেকট্রনটাকে তুমি যখন খুব কাছাকাছি আনবে, তখন তারা খুব বেশি পরিমাণ বল আকর্ষণ করবে। বাট যখন তুমি তাদেরকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে, তখন তারা হচ্ছে আস্তে আস্তে আকর্ষণ করবে। তার মানে আমি বলতে পারলাম যে আমাদের এখানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সেটাও কিন্তু এক ধরনের পরিবর্তনশীল বল বা ভ্যারিয়েবল ফোর্স। অথবা তুমি যদি পাশাপাশি দুইটি ইলেকট্রনকে রাখো, তারা কিন্তু পরস্পরকে বিকর্ষণ করে। তার মানে খুব কাছে রাখলে তারা বেশি বিকর্ষণ করবে, আর তাদেরকে যদি তুমি অনেক দূরে সরিয়ে ফেলো, তখন তারা কিন্তু খুব কম পরিমাণ বলে বিকর্ষণ করবে। তাহলে এই যে এখানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বিকর্ষণ বল, তারপর স্প্রিংয়ের বল, তারপর হচ্ছে চুম্বক বল, প্রত্যেকটা জিনিসই হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। তাই এরা হচ্ছে কি অবশ্যই পরিবর্তনশীল বল। আর যেখানে পরিবর্তনশীল বল কাজ করবে, সেখানে কেবলমাত্র আমাদের এখানে ত্বরণ কাজ করবে বা কাজ করবে। তার মানে ত্বরণ যে কাজ করে, এই ত্বরণটা কাজ করার মেইন রিজনটা হচ্ছে আসলে পরিবর্তনশীল বল। এবং আমরা পদার্থবিজ্ঞানে যতগুলো হিসাব নিকাশ করব, প্রত্যেকটা হিসাব নিকাশে আসলে আমরা পরিবর্তনশীল বল নিয়েই কাজ করি। সেজন্য আমরা এখানে একটা ত্বরণ দেখতে পাই। আর আরেকটা বিষয় হচ্ছে কি, ধ্রুবক বলের মধ্যে আমাদের ত্বরণের মানটা কিন্তু শূন্য থাকে। খেয়াল করে দেখো, আমি কিন্তু বলেছি ত্বরণের মান শূন্য থাকে, বাট ত্বরণ যে থাকে না এমন কোনো কথা বলিনি। তার মানে ত্বরণে কি থাকতে পারে? দুটো জিনিস থাকতে পারে, একটা হচ্ছে মান, একটা হচ্ছে দিক। যেহেতু ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, তার মানে ধ্রুবক বলের ক্ষেত্রে আমাদের ত্বরণ থাকে এবং এই ত্বরণটা কাজ করে আমরা যেদিকে বল প্রয়োগ করেছি সেদিকে। তার মানে এখানে এফ এবং এ দুটোরই কিন্তু দিক থাকবে একই দিকে, কিন্তু ত্বরণের যে মানটা থাকবে সেটা কি শূন্য থাকবে। বাট ত্বরণ মান শূন্য থাকলেও সেটাকে আমরা জিরো অ্যাক্সিলারেশন বা শূন্য ত্বরণ বলতে পারি, বাট স্টিল তার কিন্তু দিক থাকবে। তাহলে ধ্রুবক বল তার মধ্যে ত্বরণ থাকে, বাট ত্বরণের কোনো মান থাকে না, কিন্তু ত্বরণের দিক থাকে। বাট পরিবর্তনশীল বল তার মধ্যে অবশ্যই ত্বরণ থাকে এবং ত্বরণের মান দিক দুটোই থাকে। তাহলে এই হচ্ছে আমাদের এখানে মেইন এক্সাম্পল। এবং তুমি এক্সাম্পলের কথা যদি বলো, তাহলে
ধ্রুবক বল বলতে আমরা বলতে পারি গ্র্যাভিটেশন বা মহাকর্ষ বল, বা বলা যায় কোনো একটা বস্তুকে তার নিচের দিকে যে ওজন বলে টানছে সেই ওজন বলটা হচ্ছে কি একটা ধ্রুবক বল। আর পরিবর্তনশীল বল মানে হচ্ছে স্প্রিং বল, চুম্বক বল কিংবা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বা বিকর্ষণ বল। তারপর তোমাদেরকে ছোট্ট দুইটা বল সম্পর্কে বলবো। একটা হচ্ছে সংরক্ষণশীল বল বা কনজারভেটিভ ফোর্স, আর একটা হচ্ছে অসংরক্ষণশীল বল বা নন কনজারভেটিভ ফোর্স। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ছবি দেখে খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা বস্তু গ্রাউন্ডের মধ্যে বসে আছে বা ভূমির মধ্যে বসে আছে, যেটা হচ্ছে বি নামক পয়েন্ট। এখন আমরা এই বস্তুটাকে কী করলাম, ধরে এই পয়েন্টে নিয়ে গেলাম, যেটা হচ্ছে আমাদের ভূমির চেয়ে একটা উঁচু স্থান। তাহলে আমি দেখতে পাচ্ছি বস্তুটার ভর হচ্ছে এম, তার মানে বস্তুটা যে ওজন কাজ করবে সেটা হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু mg পরিমাণ ওজন কাজ করবে। এখন বি বিন্দু থেকে যখন আমি এই বিন্দুটাকে বস্তুটাকে উঠাবো, তার মানে আমি এখানে অভিকর্ষজ বলের বিপরীতে বস্তুটাকে উঠাচ্ছি। তো যখন আমরা অভিকর্ষজ বলের বিপরীতে কোনো একটা বস্তুকে উপরের দিকে উঠাবো, তাহলে খেয়াল করে দেখো তো আমরা এখানে যে বলটা প্রয়োগ করেছি সেটা অবশ্যই উপরের দিকে, এবং এটা কিন্তু আমাদের হাতের ধারা বল। দ্যাট মিনস তুমি ধরে নাও আমাদের হাতের মাধ্যমে বা আমাদের বডির মাধ্যমে আমি বস্তুটাকে ধরে উপরের দিকে টেনে নিয়ে গেছি। এখন যেহেতু আমি উপরের দিকে টেনে নিয়ে গেছি, তার মানে অভিকর্ষজ বলের বিপরীতে আমি কাজ করেছি। আর অভিকর্ষজ বলের বিপরীতে যদি আমি কাজ করি, তাহলে এই কাজের কিন্তু অবশ্যই একটা মান থাকবে, যেটাকে আমি WH বলতে পারি। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের হাত ধারা কৃত কাজ। তাহলে হাত ধারা কৃতকাজের যে মানটা, সেটার মান কী হবে, অবশ্যই বল গুণন সরণ। তুমি জানো কাজ মানে কি, বল গুণন সরণ। অথবা আমরা কাজের কিন্তু একটা অ্যাডভান্স সমীকরণ জানি, বা বলা যায় অ্যাডভান্স একটা ডেফিনেশন জানি, সেটা হচ্ছে কাজ বলতে বোঝায় বল গুণন বলের দিকে সরণের রূপাংশ, অথবা সরণ গুণন সরণের দিকে বলের রূপাংশ। তো আমরা এখন উপরের দিকে যে বলটা প্রয়োগ করলাম সেটাকে তুমি ধরে নাও F(h) পরিমাণ বল, মানে আমার হাতের মাধ্যমে বল। তার মানে আমি এখানে F(h) লিখলাম, সেটা হচ্ছে আমাদের বল, এবং আমি ওকে কার সাথে গুণ করব, বলের দিকে সরণের যে উপাংশটা আছে সেই উপাংশের মাধ্যমে গুণ করব। তাহলে আমাদের এখানে বলের দিকে সরণের উপাংশ মানে কি, মানে বি বিন্দু থেকে এই বিন্দু যে দূরত্বটা সেটা বলের দিক বরাবর হতে হবে। তো আমি দেখতে পাচ্ছি আমি এখানে বি থেকে এই বিন্দুকে একটা নির্দিষ্ট পথ ধরে উপরে উঠিয়েছি, এবং এই পথটা হচ্ছে একটা আঁকাবাঁকা পথ। খেয়াল করে দেখো, আমি বি থেকে ধরে বস্তুটাকে এই পথে উপরে উঠিয়েছি। বাট আমি দেখতে পাচ্ছি আমরা উপরের দিকে যখন হাতের মাধ্যমে একটা বল প্রয়োগ করেছি, এই বলটা সরাসরি ভার্টিক্যাল বরাবর বা পজিটিভ অক্ষ বরাবর কাজ করে। এবং একই সাথে আমি বি থেকে এই বিন্দুর দিকে যদি আমি একই বরাবর দূরত্ব অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেই দূরত্বটা পাচ্ছি ডেলএস হিসেবে। তার মানে ডেলএস হচ্ছে আমাদের এখানে বি বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেই দূরত্বটার ওয়াই অক্ষ বরাবর একটা ডিরেকশন বা কম্পোনেন্ট। তাহলে এই ওয়াই অক্ষ বরাবর ডিরেকশন বা কম্পোনেন্টটাকে আমি এখানে সরাসরি বসিয়ে দিতে পারি, এবং এটাই হচ্ছে কি আমাদের এখানে ডেলএস হিসেবে কাজ করবে। তো এখন দেখো তো আমরা হাতের মাধ্যমে একটা বল প্রয়োগ করেছি, এটা হচ্ছে F(h), এবং F(h) এর যে মানটা হবে সেটা কিন্তু সরাসরি বস্তুর ওজনের মানের সমান, কেননা বস্তুর ওজন নিচের দিকে কাজ করে mg বলে, আর আমরাও কিন্তু বস্তুর বলের মানে ওজন বলের বিপরীতে উপরের দিকে F(h) পরিমাণ বল কাজ করিয়েছি। তাই যদি হয়ে থাকে তাহলে আমি বলতে পারি আমাদের এখানে ডব্লিউর মাধ্যমে আমি যদি F(h)কে প্রকাশ করি, তাহলে দেখো এখানে সম্পূর্ণভাবে F(h)এর যে মানটা হবে এটা কিন্তু -W সমান হবে, কারণ আমাদের হাতের মাধ্যমে যে বলটা প্রয়োগ করেছি সেটা সম্পূর্ণ ওজন বলের বিপরীত দিকে এবং ওজন বলের সমান পরিমাণ বল। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে সরাসরি -mg লিখতে পারি। তাহলে -mg যদি লিখি, তার সাথে আমরা কাকে গুণ করতে পারি, ডেলএইচকে গুণ করতে পারি। তাহলে আমি যদি এটা একটু অন্য লাইনে লিখি, তাহলে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে হবে -mg ইন্টু ডেলএইচ। এখন বলো তো -mgটা আমরা কখন দিব, যখন আমরা বলতে পারবো যে এই বস্তুটার উপর অভিকর্ষজ বল কাজ করেছে এবং এই অভিকর্ষজ বলের জন্য বস্তুটা বি বিন্দু থেকে এই বিন্দুতে চলে গেছে। তাহলে স্পষ্টভাবে -mg ইন্টু ডেলএইচ যেটা, এটা আসলে বস্তুর উপর অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজকে বোঝায়, যেটাকে আমরা WE বলতে পারি। ই মানে হচ্ছে আমাদের আর্থ বা বলা যায় পৃথিবী। তার মানে পৃথিবী তার কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট অভিকর্ষজ বল অ্যাপ্লাই করলো, যার জন্য আমাদের এখানে বস্তুর উপর একটা কাজ তৈরি হলো, এবং এই কাজের জন্য আমি বলতে পারি বস্তুটা বি বিন্দু থেকে এই বিন্দুতে চলে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ফার্স্ট ইকুয়েশন। এখন আমি যদি ভিন্নভাবে কনসেপ্টটা ধরি, দেখো আমরা এখানে যেই কন্ডিশনটা পেয়েছি, এটা পেয়েছি হচ্ছে বস্তুটা বি বিন্দু থেকে এই বিন্দুতে যাত্রা করেছে, ওই কন্ডিশনটা পেয়েছি। এখন আমি যদি বিপরীত কথা বলি, ধরো বস্তুটাকে আমি এখন এই বিন্দু থেকে বি বিন্দুতে ফিরিয়ে আনতে চাই সেম পথে, অথবা ভিন্ন যে কোনো একটা পথে যাই বলি না কেন, তখন আমি বলতে পারবো আমাদের পৃথিবীর অভিকর্ষজ যে বলটা আছে সেটা দ্বারা কৃতকাজটা কী হয়ে যাবে, টোটালি অপোজিট হয়ে যাবে। কেননা আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রে কৃতকাজটা ছিল নেগেটিভ, যেখানে বি থেকে এতে উঠিয়েছি আমি বস্তুকে, আর দ্বিতীয় ক্ষেত্রে আমি এ থেকে বিতে নামিয়ে আনছি। তার মানে আমরা এখন ওজন বলের দিকে কাজ করছি। এই জন্য আমাদের পৃথিবীর অভিকর্ষজ বল দ্বারা কৃতকাজের মানটা হবে কি, পজিটিভ mg ডেলএইচ। এবং এটা কখন কাজ করবে, যখন আমরা বস্তুটাকে এই বিন্দু থেকে বি বিন্দুতে নামাবো। তাহলে একটা বিষয় ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ যে
কোনো একটা বস্তুর উপর অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজের মানটা সম্পূর্ণভাবে নির্ভর করে কেবলমাত্র একটা বিষয়ের উপর, সেটা হচ্ছে বস্তুটার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যকার যেই ডিস্টেন্সটা আছে তার উপর। দ্যাট মিনস খুব সহজ কথা বলতে গেলে ডেল এইচের উপর। তাহলে আমি একটা হাইলাইটার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের এখানে ডেল এইচ, যেটা আমাদের বস্তুটার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যকার যে দূরত্বটা আছে সেই দূরত্বটার উপর মানে দূরত্ব হিসেবে কাজ করে। এখন এখানে কথা হচ্ছে এম জির উপর কেন নির্ভরশীল না? এর মেইন কারণটা হচ্ছে আমাদের এখানে এম যেটা সেটা বস্তুর ভর, এটা কখনো পরিবর্তন হয় না। জি যেটা সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, নির্দিষ্ট একটা স্থানের জন্য অভিকর্ষজ ত্বরণ কিন্তু সবসময় পরিবর্তন হয় না। বাট আমাদের ডেল এইচ যেটা সেটা কিন্তু পরিবর্তন হতে পারে। তুমি যে এই বিন্দুটাকে এখানে রাখো, তুমি দেখবে এখানে এক্সট্রা তুমি একটা উচ্চতা পাচ্ছ, তার মানে এখানে ডেল এইচের পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকে। এজন্য আমি সরাসরি বলতে পারি যে পৃথিবীর অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ বা ডব্লিউই সেটা সম্পূর্ণভাবে কার উপর নির্ভরশীল? ডেল এইচের উপর নির্ভরশীল, যেখানে ডেল এইচ বলতে বোঝায় কোনো একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যকার যে দূরত্ব বা উচ্চতাটা আছে সেটা। কিন্তু আমরা এই দূরত্ব বা উচ্চতার মধ্যে যে পথে আমাদের বস্তুটা নেমেছে অথবা যে পথ ধরে বস্তুটা উঠেছে সেই পথের দূরত্ব বা ডিস্টেন্সটাকে কিন্তু আনিনি। তুমি দেখো বি থেকে শুরু করে এ অথবা এ থেকে শুরু করে বি, এরকম একটা আঁকাবাঁকা পথ আমরা ইউজ করেছি, তাহলে এই পথের অবশ্যই একটা ডিস্টেন্স থাকবে বা দূরত্ব থাকবে, কিন্তু ওই দূরত্বের উপর কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে না আমাদের এখানে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজটা, দ্যাট মিনস ডব্লিউ এটা। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে অভিকর্ষজ বল হচ্ছে এমন একটা বল যে বল দ্বারা কৃত কাজটা সম্পূর্ণভাবে নির্ভর করে কোনো একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপর। বাট বস্তুটা আদি অবস্থান থেকে শেষ অবস্থানে কিভাবে আসলো, কিভাবে গেল, কোন পথে যাওয়া আসা করলো সেটার উপর কিন্তু ওই কৃত কাজটা নির্ভর করে না। তার মানে তুমি যদি বলো যে আমি এই বিন্দু থেকে বি বিন্দুতে আসবো এরকমভাবে আঁকাবাঁকা একটা পথ ধরে, ওই পথের দূরত্ব কিন্তু আমাদের এখানে কনসার্ন না। আবার তুমি ধরো এই বিন্দু থেকে বি বিন্দুতে তুমি সরাসরি এরকম একটা আঁকাবাঁকা পথ ধরে আসবে, সেই পথের দূরত্বটাও কিন্তু আমাদের এখানে কনসার্ন না। তাহলে আমাদের এখানে মেইন কনসার্ন যেটা সেটা হচ্ছে এ থেকে বি বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব, দ্যাট মিনস একদম উচ্চতা বরাবর যে দূরত্ব ডেল এইচ, এটা হচ্ছে আমাদের এখানে মেইন বিষয়বস্তু। এবং এই ডেল এইচটা আমরা কীভাবে পাবো? অবশ্যই আমাদের আদি অবস্থান শেষ অবস্থান বরাবর যদি ভূমির সাপেক্ষে সমান্তরাল রেখাটা নিয়ে এইভাবে, ওই রেখার মধ্যবর্তী দূরত্ব হিসেবে আমরা ডেল এইচটাকে পাবো। তার মানে তুমি যদি এই বিন্দুটাকে এখানেও নিয়ে যাও অথবা এই বিন্দুটাকে তুমি যদি এখানেও নিয়ে যাও, ধরো এটা হচ্ছে তোমার এই বিন্দু, তার মানে এই বিন্দু থেকে সরাসরি ভূমি বরাবর একটা সমান্তরাল রেখা টানবো এবং ওই রেখা থেকে আমাদের আদি অবস্থান শেষ অবস্থানে যে দূরত্বটা থাকবে ওটাই হচ্ছে কি ডেল এইচ হিসেবে কাজ করবে। তাহলে আমরা বলতে পারি সংরক্ষণশীল বল হচ্ছে এমন একটা বল যেই বলের জন্য কৃতকাজের যে মানটা আছে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে কোনো একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপর। কখনোই বস্তুটা কোন পথে আদি অবস্থান থেকে শেষ অবস্থানে গেল সে পথের উপর নির্ভর করে না। এখন খেয়াল করে দেখো আমাদের এই বস্তুটার উপর শুধুমাত্র কিন্তু অভিকর্ষজ বল কাজ করছে। আমি ধরে নিলাম আমাদের এখন এই এম ভরের বস্তু নাই, আমার হাতে আছে ভিন্ন দুইটা চার্জ। ধরো একটা হচ্ছে আমাদের এখানে পজিটিভ চার্জ এবং আরেকটা হচ্ছে ধরো আমাদের এখানে নেগেটিভ চার্জ। এখন দেখো তো আমরা পজিটিভ আর নেগেটিভ চার্জটাকে যখন, আচ্ছা আমি একটা সহজ করে বলি, সহজ একটা এক্সাম্পল দিই, আমি একটু উপরের দিকে দেখো। ধরো আমাদের এখানে আছে একটা পজিটিভ চার্জ এখানে বসে আছে এবং আমি ধরে নিলাম আমাদের এখানের এই পজিটিভ চার্জটাকে আমি তার সামনে একটা নেগেটিভ চার্জের মাধ্যমে রাখলাম। তার মানে পাশাপাশি আমাদের দুইটা পজিটিভ আর নেগেটিভ চার্জ আছে। এখন তুমি তো জানো পজিটিভ আর নেগেটিভ চার্জ কিন্তু পরস্পরকে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলে টানে। এখন আমি ধরো এই চার্জটা ধরো হচ্ছে তোমার পি বিন্দুতে আছে আর এটা হচ্ছে ধরো কিউ বিন্দুতে আছে। এখন তুমি পি থেকে কিউ যে বিন্দুটা দেখতে পাচ্ছ, কিউ বিন্দু থেকে আমি এখন নেগেটিভ চার্জটাকে সরিয়ে অন্য একটা জায়গায় নিয়ে আসলাম। ধরো আমি নিয়ে আসলাম হচ্ছে এরকম একটা জায়গায়, এটা হচ্ছে আমাদের এখন নেগেটিভ চার্জ বা ঋণাত্মক চার্জ। তাহলে দেখতে পাচ্ছ পজিটিভ এবং নেগেটিভ এই দুটো চার্জের মধ্যে কি এখন অবশ্যই আকর্ষণ বল কাজ করবে এবং তাদের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব আছে, আমি ধরে নিলাম ডি পরিমাণ একটা দূরত্ব আছে। এখন তুমি ধরে নাও আমাদের এখানে যে বিন্দুতে আমি নেগেটিভ চার্জটাকে নিয়ে এসেছি সেটা হচ্ছে কথার কথা আর বিন্দু, এবং আমি নিয়ে এসেছি কোন পথে? আমি নির্দিষ্ট একটা পথ অতিক্রম করে তাকে নিয়ে এসেছি। ধরো আমি কিউ থেকে আর বিন্দুতে এভাবে নেগেটিভ চার্জটাকে এই পথে আনতে পারি আঁকাবাঁকা করে, অথবা আমি এদিকে অনেকটুকু ঘুরিয়ে দেখাচ্ছি, আমি এদিকে ধরো অনেক পথ ঘুরিয়ে টুরিয়ে আমি এখানে আর বিন্দুতে আনতে পারি, অথবা আমি এখানে উপরের দিকে কোনো একটা পথ ঘুরিয়ে টুরিয়ে এই আর বিন্দুতে আনতে পারি নেগেটিভ চার্জটাকে। তো আমি যেইভাবেই কিউ বিন্দু থেকে আর বিন্দুতে নেগেটিভ চার্জটাকে আনি না কেন, আমাদের এখানে পজিটিভ চার্জটা অবশ্যই সবসময় একটা নির্দিষ্ট স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলে এই নেগেটিভ চার্জটাকে টানবে। তার মানে তুমি এখানে নেগেটিভ চার্জটাকে যে কোনো পথ ধরেই আনো না কেন, সেই পথটা আসলে কনসার্ন না বা আমাদের ভাবার বিষয় না। আমাদের এখানে ভাবার বিষয় হচ্ছে আমাদের
পি বিন্দুতে থাকা পজিটিভ চার্জ আর আর বিন্দুতে থাকা নেগেটিভ চার্জ, এদের মধ্যবর্তী দূরত্ব বা ডি, এটার মান কত। তাহলে এই মধ্যবর্তী দূরত্ব বা ডি যেটা, সেটা আসলে কি নির্দেশ করে, তাদের মধ্যকার একটা মিনি ডিস্টেন্স বা শর্ট ডিস্টেন্স নির্দেশ করে। এবং একই সাথে এটা নির্দেশ করে যে আমাদের এখানে আদি বিন্দু হচ্ছে কি নেগেটিভ চার্জের, সেটা হচ্ছে আর, এবং পজিটিভ চার্জের আরেকটা আদি বিন্দু সেটা হচ্ছে পি। তার মানে পি এবং আর এই দুটো বিন্দুর মাঝেই যে স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ভাবার বিষয়। তাহলে তুমি যদি আমাদের এখানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা কৃত কাজটা বের করতে চাও, তাহলে যে দূরত্বটাকে নিয়ে তোমাদের কাজ করতে হবে সেটা অবশ্যই হচ্ছে ডি পরিমাণ দূরত্ব। এখানে নেগেটিভ চার্জটা কোন পথে আসলো, কোন পথে গেল, ওটা আমাদের এখানে ভাবার বিষয় না। তার মানে কিউ থেকে আর এর যেই পথটা, সেটা যে কোনো পথে হতে পারে, এটা কোনো সমস্যা নেই। বাট আর বিন্দু থেকে পি বিন্দুতে আমাদের যে মধ্যবর্তী দূরত্বটা আছে, ডিস্টেন্স ডি, এটার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা কৃত কাজটা। তার মানে যেহেতু আমাদের এখানে এই ঘটনাটা ঘটছে, তার মানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বা বিকর্ষণ বল যেটাই বলি না কেন, সেটা হচ্ছে কি একটা সংরক্ষণশীল বল হিসেবে কাজ করবে। তার মানে খুব সুন্দর একটা কনসেপ্ট হচ্ছে কি যে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজটা সবসময় কোনো একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপর নির্ভর করে, কখনোই বস্তুটা কোন পথে গেল আদি অবস্থান থেকে শেষ অবস্থানে সেটার উপর নির্ভর করে না। এরকম আরও একটা এক্সাম্পল হচ্ছে সংরক্ষণশীল বলে, সেটা হচ্ছে চুম্বক বল। তার মানে আমরা এখানে তিনটা এক্সাম্পল পেলাম, একটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বল, একটা হচ্ছে চুম্বক বল, একটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বা বিকর্ষণ বল, যেটা আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের মধ্যে কাজ করে। এখন একটা বদ্ধ লুপের জন্য বা একটা বদ্ধ লুপ সিস্টেমের জন্য বা ক্লোজ পাথ সিস্টেমের জন্য কিন্তু সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজের মান সম্পূর্ণ শূন্য হয়। কীভাবে হয় আমি একটু বলি। তুমি দেখতে পাচ্ছ এখানে প্রথম এক্সাম্পলটা যে প্রথমে আমরা বি বিন্দু থেকে এই বিন্দুর দিকে যাত্রা করিয়েছি কোনো একটা বস্তুকে, সেক্ষেত্রে আমাদের অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটা হয়েছে কিন্তু নেগেটিভ। খেয়াল করে দেখো, এই যে আমাদের এখানে নেগেটিভের একটা চিহ্ন দেওয়া আছে, এই যে পেছনে এমজি দেওয়া আছে নেগেটিভ। তার মানে যখন আমরা একটা বস্তুকে ভূমি থেকে শুরু করে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠাবো, ধরো ডেলএচ পরিমাণ উচ্চতা যখন উঠাবো, তখন ভূপৃষ্ঠ না, আমাদের পৃথিবীর যে মহাকর্ষ বল আছে সেই বল দ্বারা কৃত কাজের পরিমাণটা হবে কি নেগেটিভ। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে নেগেটিভ ওয়ার্ক বা ডাব্লিউ হচ্ছে। এবং যখন আমি এই বিন্দু থেকে বি বিন্দুতে আবার বস্তুটাকে নামাবো, আমি সেম পথেও নামাতে পারি, ভিন্ন পথেও নামাতে পারি, কোনো সমস্যা নেই। আমি চাইলে এ থেকে শুরু করে বিটাকে যে কোনো একটা পথে নামাতে পারি, কোনো সমস্যা হবে না। তো যেই পথে নামাই না কেন, আমি দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমাদের কাজটা হবে কি পজিটিভ। তার মানে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজটা হবে পজিটিভ। এবং এই ক্ষেত্রে যে কাজের মান সেগুলো সেম হবে, কেননা যখন তুমি বি থেকে এতে নেবে তখন তুমি ধরে নাও নেগেটিভ 5 জুল পরিমাণ কাজ হয়েছে, আর তুমি যখন এ থেকে বিতে নামিয়ে আনবে বস্তুটাকে, তুমি ধরে নাও পজিটিভ 5 জুল পরিমাণ কাজ হয়েছে। তাহলে কাজের মান যেহেতু সেম, আমি যদি এখন বি থেকে শুরু করে এ, তারপর এ থেকে শুরু করে বি, দ্যাট মিনস আদি অবস্থান থেকে শেষ অবস্থান থেকে আবার আদি অবস্থানে যদি ফিরে আসি কোনো একটা বস্তুকে নিয়ে, তাহলে আমাদের এখানে টোটাল যে কৃতকাজটার মান হবে সেটা হবে কি অবশ্যই 0 জুল, কেননা প্লাসের মাইনাস কি কাটা যাবে। তাহলে আমি বলতে পারি আমরা এখানে কাজটা পাচ্ছি যেটা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, সেটা সম্পূর্ণ শূন্য পাচ্ছি। কোন কন্ডিশনে পাচ্ছি? যখন আমি সম্পূর্ণ একটা লুপ কমপ্লিট করেছি বা চক্র কমপ্লিট করেছি। তার মানে আমি বি থেকে এতে গিয়েছি, এ থেকে আবার বিতে ফিরে এসেছি, এবং এই যাওয়া আসার মধ্যে আমাদের কিন্তু উচ্চতার একটা পরিবর্তন হয়েছে। তাহলে তুমি যখন কোনো একটা বস্তুকে ধরো তোমার বাসা থেকে অনেক উপরে উঠাবে, তারপরে যদি সেটাকে আবার নিচে নামো, একই অবস্থানে নামো, তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ বা তোমার হাতের মাধ্যমে যে কৃতকাজটা হয়েছে সেটা সম্পূর্ণ শূন্য হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের একটা সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য, যে ওই বল দ্বারা কৃতকাজের মান একটা ক্লোজ লুপে শূন্য হয়ে যায়। ক্লোজ লুপ মানে হচ্ছে কি আমি প্রথমে বি থেকে এতে উঠালাম, তারপর আবার এ থেকে বিতে নামিয়ে ফেললাম। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে আমাদের সংরক্ষণশীল বলে, সেটা হচ্ছে কোন একটা বস্তুকে আমরা যখন একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নেই, দ্যাট মিন্স তার যখন উচ্চতার পরিবর্তন হয় বা দূরত্ব যখন পরিবর্তন হয়, তখন প্রত্যেকটা বিন্দুতে তার মোট শক্তিটা কনস্ট্যান্ট থাকে বা ধ্রুবক থাকে। দ্যাট মিন্স বি বিন্দুতে তোমার এখানে একটা মোট শক্তি কাজ করবে বস্তু, সেটা হচ্ছে ইটি। ধরলাম আমি ইটি, আমি ধরলাম বি থেকে এতে ওঠানোর সময় এটা হচ্ছে একটা সি বিন্দু, এখানেও তার মোট শক্তি কাজ করবে ইটি, মানে টোটাল এনার্জি। এবং যখন বস্তুটা এই বিন্দুতে উঠবে তখনও তার মোট শক্তি ইটি কাজ করবে। এবং মোট শক্তি বলতে আমি এখানে বোঝাচ্ছি যান্ত্রিক শক্তিকে। এবং তোমরা জানো যান্ত্রিক শক্তি আসলে দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। আমি একটু লিখে দিই। যান্ত্রিক শক্তিকে আমরা ইচ্ছে করলে ইটি বা টোটাল এনার্জি বলতে পারি, এবং তার মধ্যে একটা অংশ হচ্ছে বিভব শক্তি বা কাইনেটিক না বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি, আর আরেকটা হচ্ছে আমাদের এখানে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। তাহলে যখন আমরা কোনো সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ করব বা সংরক্ষণশীল বল নিয়ে কাজ করব, তখন ওই বস্তুটার প্রত্যেকটা মুহূর্তে যেই শক্তিটা আছে, টোটাল শক্তি, তার মানটা কনস্ট্যান্ট থাকবে। তো এই হচ্ছে আমাদের এখানে সংরক্ষণশীল বলের একটা ভালো বৈশিষ্ট্য।
তারপর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে অসংরক্ষণশীল বল বা নন কনজারভেটিভ ফোর্স, এবং এটা সম্পূর্ণভাবে সংরক্ষণশীল বলের কিন্তু বিপরীত কথা। দ্যাট মিনস তুমি যদি একটা এক্সাম্পল দেখো, খেয়াল করে দেখো, এখানে একজন মানুষ একটা নির্দিষ্ট বস্তু ধরে কিন্তু টানছে। ধরো এটা হচ্ছে আমাদের এখানে এই বিন্দু, এবং কিছুক্ষণ পর হয়তো সে বি বিন্দুতে এই বস্তুটাকে নিয়ে আসবে। তো যখন সে টানছে তার মানে সে কিন্তু এখানে একটা বল অ্যাপ্লাই করছে, এবং যখন এই মানুষটা এখানে একটা নির্দিষ্ট বল অ্যাপ্লাই করবে তখন এই বস্তুটা যে সারফেসের সাথে যুক্ত বা তলের সাথে যুক্ত, এই তল তাকে পেছনের দিকে একটা ঘর্ষণ বল অ্যাপ্লাই করবে। তো ঘর্ষণ মানে হচ্ছে কি, যে একটা তল যখন আরেকটা তলের উপরে থাকে তখন একজন আরেকজনের সাপেক্ষে পিছলে যাওয়ার সময় বা একটা তলের উপর আরেকটা তল গতিশীল হওয়ার সময় একজন আরেকজনকে বাধা দেয়, তো ওই বাধাটাকে আমরা ঘর্ষণ বলে থাকি। তো ধরে নাও এখানে ছোটো হাতের এফ বা একটা ঘর্ষণ বল কাজ করবে, এবং এই ঘর্ষণ বলের জন্য আমি দেখতে পাচ্ছি আমাদের যে বল দিয়ে আমাদের এই মানুষটা টানছে সেই বলটা কিন্তু অনেক অংশে ক্ষয় হচ্ছে, তাই না? তার মানে যখন বস্তুটা সত্যিকার অর্থে সামনে আসবে তখন এই বস্তুর উপর কিন্তু 100% এফ বল কাজ করবে না, এই বস্তুর উপর কাজ করবে হচ্ছে এফ মাইনাস এফ বল। দ্যাট মিনস এফ হচ্ছে আমাদের এই মানুষটার টান বল, এবং ছোটো হাতের এফ হচ্ছে কি, এই তলের ঘর্ষণ বল। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কাজের যে মানটা আছে, দ্যাট মিনস আমাদের হাতের মাধ্যমে যে বলটা আমরা অ্যাপ্লাই করেছি, এই বল ধারা যে কৃতকাজটা আছে, এই কৃতকাজটা কিন্তু আর আগের মতো থাকছে না। দ্যাট মিনস সবসময় সেম থাকছে না, কেননা এই বিন্দুতে থাকা অবস্থায় তুমি ধরে নাও আমাদের এই মানুষটা যে বল দিয়ে টানছে ওই বলের জন্য কৃতকাজ ছিল কথার কথা 5 জুল, এবং যখন বস্তুটা বি বিন্দুতে আসলো তখন কিন্তু আমাদের এখানে বলের মানটা কমে গেল। তো ওই বলের জন্য আমাদের বল ধারা কৃতকাজও কমে যাবে, তার মানটা হয়ে যাবে কথার কথা 3 জুল। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমরা এখানে হাতের মাধ্যমে এমন একটা বল অ্যাপ্লাই করেছি যে বলের জন্য আমাদের ঘর্ষণ বল কী করছে, টোটাল বলের ধারা কৃতকাজটাকে কমিয়ে দিচ্ছে। আর কৃতকাজ যখন কমে যায় তখন আমি বলতে পারি যান্ত্রিক শক্তিও কমে যাবে। তার মানে এই বিন্দুতে যদি হয়ে থাকে তার মোট যান্ত্রিক শক্তি হচ্ছে 5 জুল, তাহলে দেখতে পাচ্ছি বি বিন্দুতে তার যান্ত্রিক শক্তিটা কমে 3 জুল হয়ে গেছে। তাহলে একটা বিষয় খুবই ক্লিয়ার যে আমাদের অসংরক্ষণশীল বল হচ্ছে এমন কিছু বল যে সমস্ত বল দ্বারা কৃতকাজের যে মানটা আছে সেই কৃতকাজের মানটা আসলে কমে যায়, বা বলা যায় যেটা আসলে পথের উপর নির্ভর করে। তাহলে এ থেকে বি বিন্দু পর্যন্ত তুমি যে পথটা দেখতে পাচ্ছ এখানে, এই সম্পূর্ণ পথের মধ্যে আমাদের ঘর্ষণ বল কাজ করেছে, এবং এই ঘর্ষণ বল কাজ করার জন্যই কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই করা এফ ফোর্স বা এফ বলের মানটা কমে গেছে। তাহলে আমি বুঝতে পারলাম আমাদের এখানে এ আর বি বিন্দু, এই দুটো বিন্দুর পাশাপাশি তাদের মধ্যকার যে পথটা আছে এই পথের উপরেও কিন্তু অসংরক্ষণশীল বলটা নির্ভর করে। কেননা তুমি এই পথটাকে কখনোই ইগনোর করতে পারবে না, কেননা এ থেকে শুরু করে বি এই পথের মধ্যে কিন্তু ঘর্ষণ বলটা কাজ করেছে, আর ঘর্ষণ বল কাজ করেছে বলেই আমাদের এখানে যে কৃতকাজটা আছে সেটার একটা লস ঘটেছে। সেজন্য বলা যায় অসংরক্ষণশীল বল ধারা যে কৃতকাজটা আছে সেই কৃতকাজটা দুইটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থান, যেমন এ এবং বি হচ্ছে কি আদি এবং শেষ অবস্থান। আরেকটা হচ্ছে ওই অবস্থান দুটোর মাঝে যে পথটা কাজ করে, যে পাথ কাজ করে সেটা। দ্যাট মিনস আমি কোন পথে এ থেকে বি বিন্দুতে এই বস্তুটাকে নিয়ে আসবো, ওই পথের উপর আসলে নির্ভর করে আমাদের এখানে অসংরক্ষণশীল বল। তার মানে যেই সমস্ত বলের জন্য কৃতকাজটা লস হয় বা ক্ষয় হয়, যেমন দেখতে পাচ্ছ 5 জুল থেকে 3 জুল পরিমাণে ক্ষয় হয়েছে, ওই সমস্ত বলগুলি হচ্ছে কি অসংরক্ষণশীল বল। এবং খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে এখানে ঘর্ষণ বল, এবং ঘর্ষণ বলের জন্য যেটা হয় সেটা হচ্ছে আমাদের এখানে কৃতকাজের মানটা কমে যায়। তার মানে দুইটা তলের মাঝে যখন ঘর্ষণ থাকবে, যখন আমরা কোনো একটা বস্তুর উপর তলের মাধ্যমে টেনে আনার চেষ্টা করব, তখন এই ঘর্ষণ বলের জন্য কিন্তু 100% আর কাজ করবে না। তার মানে যান্ত্রিক শক্তির একটা ক্ষয় তৈরি হবে। তাহলে ঘর্ষণ বল হচ্ছে একটা অসংরক্ষণশীল বল হিসেবে কাজ করে। আবার তুমি ঘর্ষণ বলের মাধ্যমে যে কৃতকাজটা পাবে সেই কৃতকাজের মানটাও কিন্তু সবসময় সেম থাকবে না, কেননা যখন তুমি একটা তলের উপর আরেকটা তলকে ঘর্ষণ দিয়ে নিয়ে যাবে তখন ওই ঘর্ষণ বলের জন্য কিছু পরিমাণ তাপ তৈরি হবে। দ্যাট মিনস দুইটা তলের মাঝে তাপের সঞ্চার হবে, এবং এই তাপটা হচ্ছে কি এক ধরনের শক্তি বা যান্ত্রিক শক্তি, এবং এই শক্তিটাও কি হারিয়ে যাবে। তার মানে খুব সহজ কথা হচ্ছে অসংরক্ষণশীল বল দ্বারা আমি যদি কোনো একটা কাজ করতে চাই, দ্যাট মিনস কৃতকাজ যদি করতে চাই বা ওয়ার্ক ডান যদি করতে চাই, তাহলে ওয়ার্ক ডানের কিছু অংশ আমাদের অবশ্যই লস হবে বা বলা যায় ক্ষয় হবে। কিন্তু আমরা যদি সংরক্ষণশীল বল দ্বারা কোনো কৃতকাজ করি, ওই বল দ্বারা কৃতকাজ কখনোই লস হবে না, বা বলা যায় আমাদের শক্তির কোনো অপচয় ঘটবে না। তো এই হচ্ছে অসংরক্ষণশীল বল, এবং মহাবিশ্বে আসলে আরও অনেক ধরনের অসংরক্ষণশীল বল কাজ করে। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে অনেকটা কি বলবো, বাতাসের যে বাধা সেটা। দ্যাট মিনস বাতাস যখন কোনো একটা জিনিসকে বাধা দেয়, এই বাধার ফলে কিন্তু কিছু লস ঘটে। যেমন তুমি যখন কোনো একটা বাতাসের সামনে দাঁড়াবে, অনেক বাতাস বইছে তোমার শরীরে, তখন তুমি কিন্তু সে বাতাসকে বাধা দিতে পারবে, বাট তুমি ওই বাধাটাকে আবার রিকভার করতে পারবে না। দ্যাট মিনস বাতাস তোমাকে যে পরিমাণ বাধা দিয়েছে
তুমি কিন্তু ওই বাধাটাকে কি লস করতে পারো বা ক্ষয় করতে পারো। বাতাস আবার তোমাকে কিন্তু এক্সট্রা আবার সেম পরিমাণ বিপরীত দিকে বাধা প্রয়োগ করতে পারবে না। তাহলে এটাকে বলা হয় আমাদের মোটামুটি এয়ার যে ড্র্যাগ ফোর্সটা থাকে বা বাতাসের যে বাধা থাকে সেটা হচ্ছে কি একটা অসংরক্ষণশীল বল, যেখানে অবশ্যই লস হয় বা ক্ষয় হয়। তার মানে আমি আরেকটু সহজ করে বলি, ধরো তুমি তোমার বাসায় একটা সিলিং ফ্যান আছে, তুমি ফ্যান ছেড়ে দিয়েছো, তার মানে ফ্যান থেকে অনেক বাতাস পাচ্ছ তুমি, কিন্তু এই বাতাসটা যে তুমি পাচ্ছ এই বাতাসটা কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে, তুমি কিন্তু এটাকে আবার রিকভার করতে পারছো না। আমরা যেরকম সংরক্ষণশীল বলটাকে রিকভার করতে পারি, যেমন বস্তুটাকে একবার ভূমি থেকে উপরে উঠালাম, আবার উপর থেকে নিচে নামালাম, দেখলাম যে আমাদের এখানে কৃতকাজটা শূন্য, তার মানে যে পরিমাণ আমাদের এখানে ক্ষয় হয়েছে সেই পরিমাণ আমরা এখানে ফেরত পেয়েছি কাজটা। তাই আমি বলতে পারি আমরা এখানে শক্তির যে ফেরত পাওয়াটা সেটা পাচ্ছি। কিন্তু তোমার যখন রুমে ফ্যানের মাধ্যমে তুমি বাতাস খাবে, ওই বাতাসটাকে তুমি আর কখনো রিকভার করতে পারবে না। তাহলে বাতাসের যে ড্র্যাগ ফোর্সটা থাকে সেটাও কি একটা অসংরক্ষণশীল বল। তারপর আমি টান বলের কথা বলতে পারি, যেমন এখানে এই মানুষটা কিন্তু এফ পরিমাণ বলে একটা দড়িকে টানছে, তুমি দেখো এদিক বরাবর টানছে, তো এই টান বলটাও কিন্তু একটা অসংরক্ষণশীল বল। কেননা যখন এই মানুষটা দড়ি দিয়ে কোনো একটা বস্তুকে টানবে, ওই দড়ি দিয়ে সে কিন্তু আবার পেছনের দিকে এই বস্তুটাকে ঠেলতে পারবে না, এবং যেহেতু সে ঠেলতে পারবে না দড়ি দিয়ে, তার মানে বস্তুটার কি অবস্থান পরিবর্তন হবে না। তাহলে এই থেকে যখন বি বিন্দুতে যাবে, অবশ্যই বস্তুটার মধ্যে কিছু পরিমাণ এনার্জির লস হবে, বা বলা যায় কিছু পরিমাণ যান্ত্রিক শক্তির লস হবে, কিন্তু ওই মানুষটাই আবারও এই দড়ি দিয়ে পেছনের দিকে ঠেলতে পারবে না। কেননা দড়ি হচ্ছে একটা কি বলবো অন্যরকম জিনিস, যেটাকে দিয়ে তুমি কখনোই ঠেলাঠেলি করতে পারো না, জাস্ট দড়িটাকে দিয়ে তুমি টানতে পারো। তার মানে টান বল যেটা আছে, যেটাকে আমরা টেনশন ফোর্স বলে থাকি, এই টেনশন ফোর্সটা হচ্ছে কি এক ধরনের অসংরক্ষণশীল বল হিসেবে কাজ করে, যেহেতু এটা দিয়ে আমরা বিপরীত দিকে ঠেলা দিতে পারি না বা পুশ করতে পারি না, দড়ি দিয়ে শুধুমাত্র আমরা পুল করতে পারি। তাহলে টেনশন ফোর্স বা টান বল, ঘর্ষণ বল, তারপর হচ্ছে বাতাসের যেই ধাক্কা, এগুলো সবই হচ্ছে অসংরক্ষণশীল বল। তারপর আমরা আরও দুই ধরনের বল দেখতে পারি, একটা হচ্ছে অভ্যন্তরীণ বল বা ইন্টারনাল ফোর্স, এবং আরেকটা হচ্ছে বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স। তো এই ধরনের বল সম্পর্কে জানতে হলে আমাদের একটু সিস্টেম বা ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। তো সিস্টেম বা ব্যবস্থা হচ্ছে আসলে এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে অনেকগুলো উপাদান থাকবে বা কম্পোনেন্ট থাকবে। যেমন তোমার বাসাটা হতে পারে একটা সিস্টেম, যার মধ্যে তুমি আছো, অন্যান্য জিনিসপত্র আছে। তো তুমি যখন কোনো একটা সিস্টেমের ভেতর থাকবে, থাকার পর যদি তোমরা নিজেরা উপাদানদের মাধ্যমে একটা বলের সঞ্চার করো বা তৈরি করো, তাহলে সেটা হচ্ছে কি একটা অভ্যন্তরীণ বল। অর্থাৎ সহজভাবে বললে, কোনো একটা সিস্টেমের মধ্যে যে উপাদানগুলো থাকে বা কম্পোনেন্টগুলো থাকে, তারা যখন একে অপরের উপর বল প্রয়োগ করে, তখন সে ধরনের বলগুলোকে বলা হয় অভ্যন্তরীণ বল। খেয়াল করে দেখো, আমরা এখানে একটা সুন্দর সিস্টেম দেখতে পাচ্ছি। সিস্টেম মানে হচ্ছে কি এখানে তিনজন কম্পোনেন্ট আছে সিস্টেমের মধ্যে, দ্যাট মিনস তিনটা বাচ্চা আছে। তারা করছে কি একটা দড়ি নিয়ে টানাটানি করছে। তো হয়তো একজন আমাদের এখানে পেছন দিকে একটু টান দিল, একজন হচ্ছে ধরো সামনের দিকে টান দিল। তো এইভাবে যখন টান দিবে, তখন দেখতে পাচ্ছ আমাদের এই টানটা হচ্ছে কি এক ধরনের বল, কেননা টান বল হচ্ছে আমাদের সবসময় কাজ করে দড়ির মধ্যে। তো তাই যদি হয়ে থাকে, তাহলে আমি ধরে নিলাম তারা প্রথমে টান দিল T1 বলে, এবং সামনের জন টান দিল হচ্ছে T2 বলে। এবং এই টানাটানির ফলে যে দুটো বল দেখতে পাচ্ছি, এই দুটো বল কেবলমাত্র এই দড়ির মধ্যে সীমাবদ্ধ, অথবা এই তিনজন মানুষের মধ্যে সীমাবদ্ধ। এই বলটা কিন্তু বাহ্যিকভাবে কারোর উপর সীমাবদ্ধ নেই। দ্যাট মিনস আমরা এখানে তিনটা বাচ্চাকে একটা রুমের মধ্যে রেখেছি, এবং ওই রুমের বাইরে থেকে কোনো বল আমরা অ্যাপ্লাই করছি না, বা থার্ড পার্সন কেউ এসেও কিন্তু এই দড়িটাকে টানছে না। তার মানে যেহেতু নিজেদের মধ্যে বা সিস্টেমের মধ্যে যেহেতু এই বলটা কাজ করছে, তার মানে এটা বলতে পারি একটা অভ্যন্তরীণ বল বা ইন্টারনাল ফোর্স। এবং বাহ্যিক বলের কথা যদি বলি, সেটা হচ্ছে যদি আমরা কোনো একটা সিস্টেমের বাইরে থেকে বল প্রয়োগ করি, তখন আমরা বলতে পারি ওটা হচ্ছে বাহ্যিক বল। যেমন খেয়াল করে দেখো, এখানে একটা বাচ্চা একটা ঘাস কাটার মেশিন নিয়ে ঘুরছে। তো এই ঘাস কাটার মেশিন টোটালটাকে তুমি যদি একটা সিস্টেম ধরে নাও, তার মানে সিস্টেমের উপর আমরা বাইরে থেকে বল প্রয়োগ করছি, যার ফলে আমাদের এখানে টোটাল সিস্টেমটা একটা জায়গায় সরে যাচ্ছে। তো এই যে আমরা বাইরে থেকে একটা বল প্রয়োগ করলাম কোনো একটা ফুল সিস্টেমের উপর বা ব্যবস্থার উপর, এই ধরনের বলগুলোকে বলা হয় বাহ্যিক বল। আমি এখানে অভ্যন্তরীণ বলে আরেকটা সুন্দর এক্সাম্পল দিতে পারি। ধরো তুমি একটা টেবিলের উপর একটা সুন্দর বই রেখেছো। তো ধরো এটা হচ্ছে টেবিলের তল, এর উপরে আমি একটা বই রেখেছি। তো যখন তুমি টেবিলের উপর এরকমভাবে বই রাখবে, তখন খেয়াল করে দেখো আমাদের এখানে বইটা কিন্তু টেবিলটাকে একটা নির্দিষ্ট বলে ঠেলবে, সেটা হচ্ছে তার ওজন বল, দ্যাট মিনস আমাদের ডব্লিউ পরিমাণ বল। টেবিলটা কিন্তু তার বিপরীত দিকে একটা বলে ঠেলবে তাকে, যেটাকে আমরা প্রতিক্রিয়া বল বলে থাকি। তার মানে এখানে টেবিল বইটাকে ঠেলছে, এবং বইটাও কিন্তু টেবিলকে ঠেলছে, এবং প্রতিক্রিয়া বলটাকে আমরা এন দিয়ে প্রকাশ করে থাকি। তো এই যে দেখতে পাচ্ছি আমাদের টেবিলের উপর বইটা স্থির, বা বইয়ের নিচে টেবিলটা স্থির, এই টোটালটি কি একটা সিস্টেম, এবং এই সিস্টেমের মধ্যে কেবলমাত্র দুইটা বলে কাজ করছে, একটা হচ্ছে এন বা প্রতিক্রিয়া বল, আর একটা হচ্ছে ডব্লিউ বা ওজন বল। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে টোটাল সিস্টেমের ভিতরে যেহেতু দুইটা বল কাজ করে, আমরা বাইরে থেকে এক্সট্রা কোনো বল অ্যাপ্লাই করিনি বইয়ের উপর বা টেবিলের উপর, তাই এখানে এই দুটো বলই কি অভ্যন্তরীণ বল হিসেবে কাজ করবে।
এখন তুমি যদি টেবিলের উপরে থাকে বইটাকে বাইরে থেকে কোনো একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করো বা বলা যায় বাহ্যিক কোনো একটা বল যদি অ্যাপ্লাই করো, তাহলে বইটা কিন্তু আর স্থির থাকবে না, সে হচ্ছে টেবিলের উপর চলা শুরু করবে। তো যখন আমরা এরকম থার্ড পার্সন হিসেবে কোনো একটা বল প্রয়োগ করবো কোনো একটা বস্তুর উপর, সেটাই হচ্ছে আমাদের এখানে একটা বাহ্যিক বল হিসেবে কাজ করবে। এবার ওইডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ, এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত, এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।